তাহলে আজকে আমরা স্টার্ট করছি আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা হচ্ছে HTML। ঠিক আছে, তো একটু ওয়েট কর, সবাই আসুক, দেন আমরা স্টার্ট করছি। কে কে HTML এখানে করেছিস বা জানিস, এই সম্বন্ধে কার কার জ্ঞান আছে HTML এর সম্বন্ধে? আমি মোটামুটি জানি। বলো কি আমি মোটামুটি জানি আমাকে বলো, মোটামুটিটা বলো, কি কি জানো? স্যার কিছু কিছু ট্যাগ আর ওই কিভাবে কি করতে হয়। আচ্ছা, এটা দিয়ে কি করে কি? স্যার ওয়েব পেজ ডিজাইন করা হয়। আর কেউ কিছু কন্ট্রিবিউট করবে? ও যা বলেছে ওর কথাতে যা সবাই কি সহমত, বা আর কিছু কি কন্ট্রিবিউট করবে মনে হচ্ছে কারণ আরো কিছু বলা যেতে পারে? তো বলো বলো। বিভিন্ন ট্যাগ তৈরি করে একটা ব্রাউজারের লেখাগুলো কিভাবে হয় সেটা তৈরি করা যায়। সবাইকে একটু গ্রুপে বলে দিত যে HTML এর ক্লাস স্টার্ট হয়েছে, একটু জয়েন করতে, ভাই বা বোন। তো আমি আমার স্ক্রিন শেয়ার করতে চলেছি, তো সবাই দেখো দেখো। সরি, এটা আমার কি চলে আসলো ভাই। একটু দাঁড়াও, পিপিটিটা ইম্পোর্ট করছি। বলো বলো বলো, আর কে কি বললে বলো। কি করবে? কিছু ট্যাগ ইউজ করবো, তাই তো? আচ্ছা, তো আমরা স্টার্ট করছি। তো HTML কে মূলত আমরা কোনো ল্যাঙ্গুয়েজের আকারে রাখবো না, ঠিক আছে? সবাই দেখতে পাচ্ছ আমার স্ক্রিন? HTML এ মূলত আমরা কোনো HTML কে অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ বা অ্যাজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা বলবো না। আমরা কেন বলবো না? কারণ HTML কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে না, ঠিক আছে? HTML-টা শুধুমাত্র আমাদের একটা কি বলবো, ব্লক অফ ইনস্ট্রাকশন, জাস্ট নট আ কোডিং, ঠিক আছে? যার দ্বারা আমরা কি করতে পারি, একটা ওয়েব পেজকে বিল্ড করতে পারি। এবার বলবে যে কোডিং এর তাহলে পার্টটা কোথায়? যখন তোমরা এই ধরনের ওয়েবসাইটকে ম্যানেজ করার জন্য তোমরা জাভা স্ক্রিপ্ট ইউজ করবে, ঠিক আছে? সেইগুলোকে তোমরা অ্যাজ এ কোডিং হিসেবে বলতে পারো। বাট HTML আমার ভাষাতে অ্যাটলিস্ট কোডিং নয়। HTML হলো একটা ল্যাঙ্গুয়েজ, জাস্ট যেই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা কি করতে পারি, ওয়েব পেজকে বিল্ড করতে পারি। তাহলে HTML এর ফুল ফর্ম কিন্তু অবশ্যই তোমাদের সেমিস্টারে আসে এমসিকিউ আকারে, মাথায় রেখো। HTML এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যার দ্বারা আমরা ওয়েব পেজেস ডিজাইন করি। তো অবজেক্টিভ কি আজকে আমাদের? এই যে আমাদের যে আজকে যে সেশনটা হচ্ছে, এই সেশনের পরে তুমি HTML এ কিভাবে
টেক্সট এডিটরে কিভাবে তোমার এই ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করে তুমি একটা ওয়েব পেজ বানাতে পারো সেইটা দেখাবো। এছাড়াও অনেকে অনেক রকম বলছিল যে বিভিন্ন ধরনের ট্যাগস ইউজ করা হয়, সেই ট্যাগসগুলো আমরা দেখবো। সেই ট্যাগসগুলো দিয়ে আমরা তার মধ্যে কিছু প্যারাগ্রাফ লিখবো, কিভাবে ব্রেক ইউজ করব, কিভাবে স্পেশাল টাইপস কিছু ট্যাগ আছে সেগুলো ইউজ করে আমরা আমাদের ওয়েবসাইটকে আরো বেশি মোর এফিশিয়েন্ট এবং মোর অ্যাট্রাকটিভ বানাতে পারি। তো এই জিনিসগুলো কিন্তু আমরা এই অবজেক্টিভের মধ্যে রাখছি। এছাড়া কি করব, এছাড়া কিন্তু আমরা হাইপারলিংক কিন্তু ডকুমেন্টের মধ্যে হাইপারলিংক কিভাবে ক্রিয়েট করতে হয় সেগুলো আমরা দেখব। বেসিক্যালি ধরো তুমি এখন একটা ওয়েব পেজে রয়েছো, সেই ওয়েব পেজের মধ্যে অনেক অসংখ্য হাইপারলিংক আছে, যেখানে ক্লিক করলে তুমি আরেকটা নতুন পেজে রিডাইরেক্ট হয়ে যাও। তো সেটা কি করে হচ্ছে সেটাও কিন্তু আমরা শিখবো। তারপর আমরা ইমেল লিংক ক্রিয়েট করা শিখবো, আমরা ডকুমেন্টে কিভাবে ইমেজ অ্যাড করতে হয় সেটা শিখবো, লেআউট বানাতে শিখবো। এই লেআউট বানানোর যে গল্পটা আছে এটা বেসিক্যালি সিএসএস এর পার্ট, ঠিক আছে, ক্যাসকেডিং স্টাইল শিট। তো এই যে সিএসএস, এই সিএসএস এর দ্বারা আমরা কি করতে পারি, এই যে আমরা হচ্ছে বেসিক একটা কি বেসিক একটা আমরা পেজ বানিয়ে দিলাম, সেই পেজের লেআউটটা কেমন হবে, পেজে আমরা আরো কি কিভাবে সুন্দর করতে পারি, ঠিক আছে, সেখানে ফটো অ্যাড করলাম, সেখানে কিছু গ্রাফিক্যাল কিছু রিপ্রেজেন্টেশন অ্যাড করলাম, যাতে কিনা আমাদের পেজটা আরো বেশি ভালো হয়। তো সেই ক্ষেত্রে আমরা এই সিএসএস পার্টটা পড়বো, যেটা কিনা বেসিক্যালি একটা পেজের লেআউটে কে ডিজাইন করতে হেল্প করবে। এবার এছাড়া কি হবে, এছাড়া সিএসএস এর মধ্যেও বা এমনি এইচটিএমএল ডকুমেন্টের মধ্যেও আমরা বিভিন্ন ধরনের বিজি কালার অ্যাড করতে পারি, সেই জিনিসগুলো দেখব। তাহলে এইচটিএমএল এর বেসিকের মধ্যে এই 6টা পয়েন্টই বা 7টা পয়েন্টই আছে। এই 7টা পয়েন্টকে ফোকাস করে আমরা একটা সুন্দর ওয়েব পেজ ডেভেলপ করতে পারি। কিন্তু এর জন্য তোমাদেরকে কি কি প্রিরিকুইজিট স্কিল কি দরকার আছে একটা এইচটিএমএল এর সাহায্যে আমি যদি একটা ওয়েব পেজ বানাতে চাই, কিছু দরকার নেই, খুবই সহজ একটা জিনিস। এর জন্য বিশাল কিছু হাই রিকোয়ারমেন্ট নেই যে আমার 8 GB র্যাম হতে হবে, আমার এই হতে হবে, আমার ওই হতে হবে। তোমরা নরমাল কোড টু ডুয়াল কোর কম্পিউটারও তোমরা এইচটিএমএল এর পেজ বানাতে পারো, এমনকি তোমরা পুরোনো কালের কম্পিউটার তুলেও এইচটিএমএল দিয়ে তোমরা একটা ওয়েবসাইট বানাতে পারো। তোমার শুধু লাগবে হচ্ছে যে টেক্সট এডিটর লাগবে একটা, মানে একটা নোটপ্যাড লাগবে, আর ইন্টারনেট ব্রাউজার লাগবে, মানে তোমার ইন্টারনেট কানেকশন থাকতে হবে জাস্ট, ঠিক আছে, সেটাও যে হাইফাই কানেকশন থাকতে হবে এর কোনো মানে নেই। তাহলে একটা ইন্টারনেট কানেকশন, আমার কাছে একটা নোটপ্যাড থাকলে আমি সেটা দিয়েই কাজ চালিয়ে নিতে পারবো, একটা ওয়েব পেজ বানানোর ক্ষমতা আমার আছে। কিন্তু এখনকার দিনে কি হয়ে গেছে, এখনকার দিনে তুমি যদি ভিএস করে করো, এই করে করো, তখনই তোমার ওই কনফিগারেশনের ব্যাপারটা আসে, ঠিক আছে। তো নোটপ্যাড তুমি কোথা দিয়ে পেতে পারো, সবার প্রথম কোশ্চেন স্টুডেন্টদের কাছে আসবে যে নোটপ্যাডটা আমরা পাবো কোথা দিয়ে। নোটপ্যাডটা উইন্ডোজের মধ্যে বাই ডিফল্টই থাকে। তোমরা উইন্ডোজ আজকে 7, 11, আজকে আমরা 11 এ রয়েছি, আমরা যদি উইন্ডোজ ভিস্টা এবং উইন্ডোজ এক্সপি তেও যাই, সেখানে কিন্তু বাই ডিফল্ট আমাদের টেক্সট এডিটর অলরেডি আমাদের তোমার থাকে, নোটপ্যাড মানে সরি নোটপ্যাডটা থাকে। তো সেইটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, যে কোনো উইন্ডোজ সিস্টেমে চা খাবো, ও উইন্ডোজ সিস্টেমে আমার এই জিনিসটা থাকে। তো আমি জাস্ট যাব, সিম্পলি আমরা আমাদের স্টার্ট বাটনে যাব, স্টার্ট বাটনে গিয়ে প্রোগ্রাম অ্যাক্সেসরিজ এর মধ্যে আমরা নোটপ্যাড ইজিলি পেয়ে যাব, ঠিক আছে। কিন্তু ম্যাক ইউজার, যারা ম্যাক ইউজ করো তাদের ক্ষেত্রে এটা আছে, আমি ম্যাক ইউজারদের নিয়ে এখানে কথা বলছি না, ঠিক আছে। আমি নরমাল স্টুডেন্টদের রেসপেক্টে বলছি, যাদের কাছে নরমাল কম্পিউটার আছে বা মোবাইল আছে, মোবাইলেও টেক্সট এডিটর থাকে, তুমি জাস্ট সিম্পলি টেক্সট এডিটরটা ওপেন করবে, করে তুমি সেখানে কিছু লিখবে, লিখে কিন্তু নরমালি যদি তুমি সেভ করো সেটা কিন্তু .txt ফাইলে সেভ হয়। এখানে কিন্তু তোমাকে যদি সেটাকে ওয়েব ব্রাউজারে রিপ্রেজেন্ট করতে হয়, তুমি যে ডেটাটা রিপ্রেজেন্ট করতে চাইছো, তাহলে কিন্তু তোমাকে অলওয়েজ ওটাকে .html এক্সটেনশনই সেভ করতে হবে। ক্লিয়ার হয়েছে প্রথম কথা? তাহলে তুমি ডকুমেন্টে যাই লিখছো, ডকুমেন্টটা তুমি যখন রিপ্রেজেন্ট করবে, তখন কিন্তু যখন ডকুমেন্টটা তুমি সেভ করছো কম্পিউটারে, তখন তুমি .html এক্সটেনশনে সেভ করবে, কখনোই তুমি নরমাল সেভ করে দেবে না। যদি তুমি নরমাল সেভ করো তাহলে কিন্তু তোমার ওটা .txt ফরম্যাটে সেভ হবে, ঠিক আছে, যেটা শুধুমাত্র তোমার কি করবে, তোমার অনলি তোমার অ্যাজ এ টেক্সট ফাইল হিসেবে কম্পিউটারে স্টোর হবে। কিন্তু যখন তোমার HTML এ সেভ হবে, তুমি কিন্তু ওটা কি করবে, ওটা তোমার মেশিন তোমার ওয়েব ব্রাউজারের সাথে কমিউনিকেট করতে হেল্প করবে। কিভাবে হেল্প করবে না করবে সেগুলো তো আমরা বিস্তারিত ধীরে ধীরে জানবো, ঠিক আছে। তো আমরা সবার প্রথমে জেনে নিই যে HTML ফাইলটা কি। HTML যে ফরম্যাটটা আছে সেটা কম্পিউটারকে বলে, ঠিক আছে, যে একটা ওয়েব পেজ ডিসপ্লে করতে বা একটা ওয়েব পেজ কিভাবে ডিসপ্লে হবে, ঠিক আছে। তাহলে HTML ফরম্যাট বেসিক্যালি একটা কম্পিউটারকে জানায় হাউ টু ডিসপ্লে আ ওয়েব পেজ, একটা ওয়েব পেজ কিভাবে ডিসপ্লে হবে।
তো এই ডকুমেন্টস এর মধ্যে কিছু প্লেন টেক্সট থাকতে পারে, তোমরা যদি চাও সেখানে কিছু স্পেশাল ট্যাগ এবং কোড ইউজ করতে পারো, যেগুলোকে কি করবে ওয়েব ব্রাউজার ইউজ করে তোমাকে একটা ইনফরমেশন তোমার কম্পিউটার স্ক্রিনে ডিসপ্লে করা। ক্লিয়ার হলো? তাহলে বেসিক্যালি এই যে আমরা আমাদের কম্পিউটারে নট অনলি শুধুমাত্র ওয়েব ব্রাউজার, আমাদের কম্পিউটারেও যে বিভিন্ন ধরনের ফাইল বা বিভিন্ন ধরনের জিনিসগুলো রিপ্রেজেন্ট হচ্ছে ইন টার্মস অফ সেটা এইচটিএমএল ফাইলের জন্যই হচ্ছে, কারণ প্রত্যেকটা এইচটিএমএল ফাইলের মধ্যে হিউজ পরিমাণে ডকুমেন্ট লেখা আছে, সেই ডকুমেন্টগুলো কিছু স্পেশাল ট্যাগ ইউজ করা হচ্ছে যেটা কিনা ওয়েব ব্রাউজার ইউজ করছে, ওয়েব ব্রাউজার ইউজ করে সেইগুলো তোমার কম্পিউটার স্ক্রিনের মধ্যে ইনফরমেশনগুলোকে ডিসপ্লে করছে। তো যেই জিনিস পয়েন্ট তিনটে আমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এইচটিএমএল কাকে বলে, এইচটিএমএল ফুল ফর্ম কি, সবাই একবার বলো এইচটিএমএল এর ফুল ফর্ম কি শিখলে? Hypertext Markup Language. Hypertext Markup Language. তো সেকেন্ড পয়েন্টটা কেউ একজন বলো যে এইচটিএমএল বেসিক্যালি কি কি দেখতে পাচ্ছি, এইচটিএমএল ফাইলটা কি বেসিক্যালি? ওয়েব পেজ কেমন করে ডেভেলপ করব ওটাই। ওয়েব পেজ এটা কি লেখা আছে? The HTML file is a normally a text file containing some markup tags. মার্কআপ ট্যাগস বলতে যেগুলো শিখেছো, ঠিক আছে, মার্কআপ ট্যাগস বলতে যেগুলো তোমরা শিখবে, যেমন তোমরা প্যারাগ্রাফ লেখার জন্য, তোমরা কোনো একটা হেডিং লেখার জন্য ওয়েব পেজের সেখানে বিভিন্ন ধরনের ট্যাগস ইউজ করো, সেগুলো কি মার্কআপ ট্যাগ। আওয়াজ করবি না ভাই কেউ, ঠিক আছে, মার্কআপ ট্যাগস বলে। সেই মার্কআপ ট্যাগস গুলোকে ইউজ করে একটা ডকুমেন্ট বানাবো যেটা সিম্পলি আমার ওয়েব ব্রাউজার সেই ডকুমেন্টটাকে ফেচ করে তোমাদের ওয়েব পেজ হিসাবে ডিসপ্লে করবে। আর এই মার্কআপ ট্যাগস গুলো বেসিক্যালি ওয়েব ব্রাউজারকে বলে যে ওই পেজের মধ্যে, একটা ওয়েব পেজের মধ্যে কি কি জিনিস ডিসপ্লে হবে। তাহলে খুব ইম্পর্টেন্ট জিনিস, এইচটিএমএল এর ফুল ফর্ম হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই এইচটিএমএল ফাইলটা মূলত অনেকগুলো মার্কআপ ট্যাগস দ্বারা তৈরি হয় এবং কিছু ডকুমেন্টও থাকে, প্যারাগ্রাফ থাকে। এবার এই মার্কআপ ট্যাগস বেসিক্যালি ইউজ করা এই কারণেই যাতে কিনা ওয়েব ব্রাউজার আইডেন্টিফাই করতে পারে যে আমি ওয়েব পেজে কাস্টমারের জন্য বা ইউজারের জন্য কি কি জিনিস দেখবো বা দেখাবো। আর এইচটিএমএল এর ফাইলের মধ্যে অবশ্যই এইচটিএমএল ফাইলটা যখনই সেভ করবে, আমি অবশ্যই বলেছি অলওয়েজ এইচটিএমএল ফাইল এক্সটেনশন ইউজ করে করবে। তো আমরা আমাদের আজকে প্রথম টেক্সট এডিটরে যাব এবং আমরা এই কোডটাই লিখে দেখব এবং সেটা কিভাবে হচ্ছে সেটা আমরা জানবো, ঠিক আছে। কিন্তু তার আগে তোমরা বলো তোমরা কারা কিসে প্রোগ্রামিং করতে চাইছো। কেউ কেউ বলবে যে স্যার ভিএস কোড চলবে, স্যার ভিএস কোড করব, কেউ কেউ বলবে আমি নরমাল এইচটিএমএল নোটপ্যাডে করব। তো আমি যারা ভিএস কোডে করবে তাদের জন্য আমি বলে দিচ্ছি, আমার স্ক্রিন দেখা যাচ্ছে আশা করছি সবার কাছে, ইয়েস অর নো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা দেখা যাচ্ছে। তো তোমাদের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে একটা এখানে ফোল্ডার বানাও সবাই, এইচটিএমএল ফোল্ডার বলে, ঠিক আছে। এবার এই এইচটিএমএল ফোল্ডারের মধ্যে তুমি একটা ফাইল বানাতে পারো index.html, বা এটা এখান দিয়েও নাও বানাতে পারো, তুমি একটা এইচটিএমএল ফাইল বানাবে, ঠিক আছে। ফাইল বানিয়ে তুমি কি করবে, তুমি ভিএস কোডে চলে যাবে, আমি তোমাকে দেখাচ্ছি ভিএস কোড। এবার ভিএস কোড সবাই আশা করি ডাউনলোড করতে পারবে। তো আমি ডাউনলোড প্রসিডিউরটাও বলে দিচ্ছি, কোনো বড় ব্যাপার না, জাস্ট নেটে যাবে, গিয়ে জাস্ট লিখবে হচ্ছে ভিএস কোড বলে, ঠিক আছে, ভিএস কোড। তো ভিএস কোড সার্চ করার পরে তোমাদের প্রথমেই যে টা আসবে সার্চ বারে ভিজুয়াল স্টুডিও কোড বলে, সেখানে ক্লিক করবে। সেইখানে ক্লিক করার পরে এক সেকেন্ড, সেখানে ক্লিক করার পরে তোমরা ডাউনলোড ফর উইন্ডোজ ক্লিক করবে, ঠিক আছে। এবং ডাউনলোড ফর উইন্ডোজ ক্লিক করার পরে তোমরা এখানে বিভিন্ন ধরনের অপশন পাবে। অপশনও দরকার নেই, ডাউনলোড ফর উইন্ডোজ বললে এখানে অলরেডি স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। আমি করেছি তাই আমি এটাকে ক্লোজ করব, জাস্ট আমি এটাকে ক্লোজ করব, ঠিক আছে। আমার যেহেতু মেশিনে আছে, তোমরা এইভাবে ডাউনলোড করতে পারো। এখানে তোমরা ভিএস কোড রিলেটেড অনেক ডকুমেন্টেশন পেতে পারো যেটা তোমরা বাড়িতে পড়তে পারো, কারণ ভিএস কোডকে ইউজ করতে পারবে আরো এফিশিয়েন্ট হয়েছে যদি তোমরা এই ডকুমেন্টসগুলো পড়তে পারো, ঠিক আছে। তো এই ডকুমেন্টসগুলো তোমরা আশা করছি সবাই পড়বে। তো আমরা এখন চলো ভিএস কোডটা ওপেন করলাম। এবার আমার অলরেডি এটা index.html বলে সেভ আছে। এবার আমার যদি এটা সেভ না থাকতো, আমি যদি একটা নিউ প্রজেক্ট করি তাহলে কিভাবে করব দেখাচ্ছি। ফাইল নিউ ফাইল,
সরি নিউ প্রজেক্ট দাঁড়াও কোথায় গেল নিউ উইন্ডো ধরো এরকম নিউ উইন্ডো একটা খুললাম ঠিক আছে মানে একটা নিউ প্রজেক্ট লাইক এবার আমাদের কাজ কি হবে দেখো এটাকে একটু ছোট করি তাহলে বুঝতে পারবে তোমরা বেসিক্যালি আরেকটা আমরা বানাচ্ছি হ্যাঁ তোমাদেরকে প্রথমে কি বলেছিলাম একটা HTML এর ফোল্ডার ক্রিয়েট করতে দেখো আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করছি আমার মেশিনে আছে বলে আমি এটাকে HTML1 করে দিলাম এবার এই যে ফোল্ডারটা তোমরা ক্রিয়েট করলে ঠিক আছে এই ফোল্ডারটাকে ড্র্যাগ করে জাস্ট সিম্পলি এখানে আনবে ড্র্যাগ করে এখানে আনলে দেখতে পাচ্ছ তোমরা ইয়েস অর নো ভিএস করে যখন এবার যখন এখানে ড্র্যাগ করে আনলে এখানে তোমরা ক্লিক করবে এই যে এই জায়গাটা তোমরা ক্লিক করবে আর নিউ ফাইল আর সেখানে তোমরা লিখবে index.html বলে ক্লিয়ার হয়েছে index.html এ ক্লিক করলে তোমরা এখানে কিন্তু একটা তোমরা এরকম উইন্ডো পাবে এবার এখানে যদি তোমরা দাঁড়াও কোথায় গেল এই সাইনটা দাও অটোমেটিক্যালি এই সাইনটা ইমেজ বলে ইমেজ একটা হচ্ছে কি একটা হচ্ছে তোমার বলতে পারো কানেক্টর বা সামথিং লাইক একটা টুল যেটা ভিএস কোডের মধ্যেই আসে যার দ্বারা তোমরা তোমাদের ভিএস কোড মানে তোমরা HTML পেজে যতগুলো ট্যাগস ইউজ করছো বা যা যা ইউজ করছো সেগুলোর অনেক ব্রিফ ডেসক্রিপশন পেয়ে যাবে এবং অনেকগুলো প্রি ডিফাইন তুমি ফাংশন এবং স্ট্রাকচারও পেয়ে যাবে যার দ্বারা তুমি কুইকলি ওয়েব পেজ ডিজাইন করতে পারবে এবং খুব এফিশিয়েন্ট ওয়েতে তোমার ওয়েব পেজটা ডিজাইন হবে এবার দেখো আমি যদি এটা ক্লিক করি অটোমেটিক্যালি আমার কাছে একটা কিন্তু বাই ডিফল্ট তোমার যে HTML এর যে তোমার লেখা বা ফরম্যাট সেটা চলে আসে এমএড বলে ঠিক আছে এটা তোমরা করতে পারো এবার হচ্ছে কথা আমি যে এই জিনিসটা করেছি দাদা এই জিনিসটাকে আমরা দেখব কি করে ওয়েব ব্রাউজারে তাহলে এখানে তার জন্য তোমাদের কিছু দাঁড়াও এখানে তার জন্য তোমাদের কিছু এক্সটেনশন ইউজ করতে হবে এখানে তোমরা একটা এক্সটেনশন ইউজ করবে লাইভ সার্ভার বলে দেখতে পাচ্ছ প্রথম যে লাইভ সার্ভার ঋত্বিক যে বলে আছে এটাকে ক্লিক করে এটাকে তোমার মেশিনে ইনস্টল করতে হবে মানে এটাকে ভিএস কোডের মধ্যে ইনস্টল করতে হবে ওকে তো আমি করছি যদি এটা না করো কি হবে স্যার কি হবে তোমাকে বারবার করে ভিএস কোডে কোডটা লিখতে হবে আর তোমাকে বারবার করে গিয়ে ওয়েব পেজে তোমাকে দেখতে হবে যে চেঞ্জেসটা কি হলো ইচ এন্ড এভরি টাইম কিন্তু এই লাইভ সার্ভারটা যদি থাকে তাহলে তোমাকে কিন্তু বারবার করে চেক করে দেখতে হবে না তুমি পাশের উইন্ডোতেই অটোমেটিক্যালি তুমি দেখতে পারবে যে তুমি কি চেঞ্জেস গুলো করছো আমি সবকিছুই দেখাচ্ছি ঠিক আছে তোমাদেরকে ধীরে ধীরে এটা মনে হয় ইনস্টল হয়ে গেছে ইয়েস এটাকে ইনস্টল করলে তো এবার এটাকে আনইনস্টল করতে পারো বা ডিসেবল করে রাখতে পারো তো তোমরা ধরো এই পেজটাকে এখন কি করবে এই পেজটাকে তোমরা রান করাতে চাইছো তোমরা সিম্পলি আমরা HTML এ বা আমরা কি করব সিম্পলি রান করব দেখতে পাচ্ছ হ্যাঁ কি না সবাই দেখা যাচ্ছে সবাই এটা দেখতে পাচ্ছ হ্যাঁ স্যার এবার রান করব ভিএস কোডে যে পরে কিটা ডাউনলোড করতে হবে index.html করে হ্যাঁ কি ডাউনলোড করতে হবে ঋত্বিক দে নাকি সেটা শুধু ডাউনলোড করবে ঠিক আছে এবার বলো তুমি কিসে দেখতে পারবে তোমার কাছে ওয়েব অ্যাপ আছে মেশিনে তোমার যতগুলো তোমার ওয়েব ব্রাউজার अवेलेबल আছে উপরে তোমার দেখিয়ে দেবে রান এন্ড ডিবাগ বললে ওয়েব অ্যাপ ক্রোম আছে এজ আছে তুমি যেটা দেখতে চাও আমি সব ক্রোমে দেখাবো তাহলে আমি ক্রোমে ক্লিক করলাম ঠিক আছে দেখো আমার যে জিনিসটা লেখা আছে তার করেসপন্ডিং তোমার একটা ওয়েব পেজ ডেভেলপ হয়ে গেল যেটা কিনা আমার দেখাচ্ছে ওকে ক্লিয়ার index.html এর মধ্যে এইটাই আছে ক্লিয়ার হয়েছে হ্যাঁ এবার আমি যদি টাইটেলে ডকুমেন্ট না লিখে যদি আমি এখানে লিখতাম আওয়ার ইজি টু লার্নিং ঠিক আছে ইজি টু লার্নিং লিখলাম লিখে এবার রান করে এটা দেখতে পাচ্ছ হেডিংটা দেখতে পাচ্ছ ইজি টু লার্নিং লেখা আছে ইয়েস অর নো এই হেডিংটা চেঞ্জ হচ্ছে ইয়েস অর নো হ্যাঁ স্যার ওকে এরকম ভাবে চেঞ্জ হচ্ছে এবার তুমি বডি এই বডির মধ্যে যদি তুমি এখন লেখো বলো মাই নেম ইজ
প্রীতম দত্তা, আমি আমার নাম লিখলাম, এটা হচ্ছে বডির মধ্যে। এবার যদি আমি রান করাই তাহলে কি হবে? তাহলে আমি দেখো আমার নাম চলে এসেছে, মাই নেম ইজ প্রীতম দত্তা, 98টা মনে হয় এইখানে এইচটিএমএল এই বডির এখানে লেখা আছে, তাই আসছে, আমি এটাকে হারিয়ে দিলাম। এবার আমরা চেঞ্জ করব, দেখি। এবার আমরা চেঞ্জ করব, দেখি, চলো আমরা এবার চেঞ্জ করব। দেখো, দেখতে পাচ্ছ মাই নেম ইজ প্রীতম দত্ত দেখাচ্ছে। হ্যাঁ, তাহলে ইচ এন্ড এভরি টাইম তুমি চেঞ্জ করবে আর তোমাকে দেখাবে। আমি আরো ভালো করে তোমাদেরকে এক্সপ্লেইন করাচ্ছি, তোমরা দেখো, সিম্পলি দেখো। দাঁড়াও, তোমরা এখানে কি করলে, তোমরা এখানে তোমরা লাইভ চেঞ্জ করবে এবং সঙ্গে সঙ্গে ওই চেঞ্জটা হবে। দেখো, মাই নেম ইজ, তোমাদের কারেক্টর নাম বলো, স্পেলিং বলো। সোহম কর, স্পেলিং বল ভাই। SOHAM। SOHAM, হ্যাঁ, সোহম কর, কে আর KR। ভাই ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এবার এটা তুই চেঞ্জ করেছিস, হ্যাঁ এটা তুই চেঞ্জ করেছিস। এবার আমরা এখানে যাব এবং এখানে দেখ এখনো প্রীতম দত্তই লেখা আছে, কিন্তু এখানে কিন্তু এখনো চেঞ্জ হয়নি অটোমেটিক্যালি। কিন্তু এই লাইভ সার্ভার যদি ইউজ করিস তো অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে, তোকে বারবার আর এরকম রিফ্রেশ করতে হবে। দেখ এখানে রিফ্রেশ করছিস তাও হচ্ছে না, আবার তোকে ক্লোজ করতে হবে, আবারও তোকে রান করতে হবে, তবে গিয়ে তুই আবার দেখতে পারবি এখানে তো চেঞ্জ হয়েছে মাইনাস সোম কর। কিন্তু এইটা যদি বিভিন্ন ধরনের এরকম লাইভ সার্ভার বা ওগুলো ইউজ করিস সেই ক্ষেত্রে কিন্তু তোর কোনো প্রবলেম নেই। ক্লিয়ার হয়েছে কি বললাম? হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার। কি কি হবে? হ্যাঁ, স্যার। উপরে জাস্ট গিয়ে লিখবি লাইভ সার্ভার, লাইভ সার্ভার। এই লাইভ সার্ভার এক্সটেনশনটা তোকে কিন্তু দাঁড়া, লাইভ সার্ভার, লাইভ সার্ভার কিভাবে আসছে কেন রে ভাই? আসা উচিত, দাঁড়া, দেখাচ্ছে লাইভ সার্ভার বলে কিছু উপরে, নো ম্যাচ রেজাল্ট, আচ্ছা আউটপুট কনসোল, আচ্ছা স্যার লাইভ সার্ভার ওটা তো তার সাইডে দেবে। সাইডে দেবে তো রে ভাই, দাঁড়া, এত স্লো চলছে আমার মেশিনটা। পোর্ট, টার্মিনাল, আউটপুট, প্রবলেমস, আউটপুট, এটা তো কনফিগার হয়ে গেল, জেসন ঠিক আছে, কিন্তু আমার সেটা কোথায় গেল? এই পেজটা আমি ক্লোজ করলাম। এক সেকেন্ড, আবার মাঝে চলে আসছে, গো লাইভ, দেখতে পাচ্ছিস এবার? ইয়েস অর নো? হুম। ব্যাস, মাই নেম ইজ সোহম কর। এবার আমরা আসি, এবার আমরা ঠিক আছে লাইভ সার্ভার। স্যার বলছি এখানে কি পাসওয়ার্ড সেট করা যায় এমনি? সব করা যায়, সব শেখাবো ভাই, একদিনে সব শিখে যাবি। আগে বেসিকটা শেখ, ঠিক আছে? বেশি লাফালাফি করবি না, তাহলে সমস্যা হবে। ধর আমি লিখছি তিথি, জাস্ট এটাই বললাম। এবার আমরা এটাকে গো রান করবো, ঠিক আছে? রান, ধর রান করলাম, এটাকে রান করলাম, ওই পেজ অটোমেটিক্যালি খুলে গেল। ইয়েস অর নো? লোড নিচ্ছে, লোকাল হোস্ট, কত নাম্বার পোর্ট ইউজ করা যায়? 8080, কিন্তু আমার সাইট ক্যান নট বি রিচ বলছে, বাট এটা হওয়া উচিত নয়। এটা হয়তো আমার ডিউ টু আমার ইসের জন্য হতে পারে, নেটওয়ার্ক ইস্যুর জন্য হতে পারে। এক সেকেন্ড দাঁড়া, এটা খুলছে না, এক সেকেন্ড, রান, যেখানে আবার কি হলো প্রবলেম?
হোস্ট ব্ল্যাঙ্ক কেন? এক সেকেন্ড। মাই নেম ইজ তিথি, এটা তো লিখলাম, লিখে এবার আবারও আমি রান টাস্ক করবো। রান হবে ভাই। স্যার এইচটিএমএল প্রিভিউটা স্যার এক্সটেনশনটা আউট করে নিন, তাহলে ওটাতে স্যার সাইডে দেখাবে একদম। কোনটা রে? এইচটিএমএল প্রিভিউ। প্রিভিউ কোথায় আছে হুম বল? স্যার এক্সটেনশনে। এক্সটেনশন প্রিভিউ করবি কেন ভাই? স্যার এক্সটেনশনে যান স্যার একবার। স্যার ওখানে সার্চ করুন এইচটিএমএল প্রিভিউ। স্যার ওখানে না স্যার, যেখান থেকে এক্সটেনশন ডাউনলোড করে। ওখান থেকে তুই কি করেছিস? স্যার ওখান থেকে এই প্রিভিউটা ডাউনলোড করে নিন স্যার, তাহলে সাইডে দেখাবে ডাইরেক্ট একদম স্যার। আর বারবার ওয়েব পেজে যাওয়ার দরকার হবে না। HTML প্রিভিউ বলছিস তাই তো? প্রিভিউ। হুম HTML এর প্রিভিউ বলে তো কিছু পাচ্ছি না রে ভাই আমি। স্যার নিচে দেখুন স্যার, নিচে দেখুন স্যার। এইটা কি হ্যাঁ ইউজ করিস? হ্যাঁ স্যার ওইটা না স্যার, নিচে যেটাতে ইয়ে স্যার ইয়ে দাগ দেওয়া নেই সেটা, হ্যাঁ ওইটা। এইটা লাইভ প্রিভিউ? না স্যার তার উপরে এটা। HTML প্রিভিউ বলছিস? না স্যার ওই যেটা 1.18 মিলিয়ন দেন ডাউনলোড আছে ওইটা স্যার। আর উপরে যান 18 মিলিয়ন। স্যার, উপরেটা একদম উপরেরটা দেখুন। হ্যাঁ এটা আচ্ছা দেখি, আমি কখনো ইউজ করিনি। কি জিনিস? স্যার এগুলো সবগুলোতে এখন দেয় এটা। পাচ্ছি না। দাঁড়া, এটা ডিসেবল হয়ে মানে এনেবল হয়ে গেছে। আশা করছি আমি আবার ফিরে যাচ্ছি। এবার কোথায় রে ভাই? কোনো কোণে, হ্যাঁ এটা, হ্যাঁ ওইটা স্যার, হ্যাঁ ঠিক এটা। হ্যাঁ এটা হচ্ছে HTML প্রিভিউ। আমি এটা এর আগে কখনো ইউজ করিনি। আমি লাইভ সার্ভারটাই অ্যাকচুয়ালি কানেক্ট করার চেষ্টা করছিলাম, বাট যাই হোক হয়নি। এটাতে তুই লাইভ পাশে সার্ভারটা দেখতে স্যার পারবি। বারবার সে রিফ্রেশ করাটাকে অফ করে দেয় লাইভ সার্ভার। একদমই ঠিক। ঋত্বিক বলে লিখলাম, ধর কিছু একটা লিখলাম, এটা কি চেঞ্জ হবে? হ্যাঁ চেঞ্জ হবে ইমিডিয়েটলি। স্যার অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তোকে বারবার করে তোকে আর যেতে হবে না। অ্যাকচুয়ালি ঠিক কথাই বলেছে, যদি তুই লাইভ সার্ভার হিসাবে যদি দেখতে চাস তাহলে কিন্তু তোকে বারবার করে যেতে হবে। আর এই জিনিসটা কিসের দ্বারা হচ্ছে কেউ বলতে পারবি? হ্যাঁ এআই স্যার। এআই তো অনেক পরে এসেছে ভাই। আমরা তো HTML এর পেজ অনেক আগে থেকে ডেভেলপ করি। দেখ, আমাদের এই VS কোড আর আমাদের যে ওয়েব ব্রাউজার আছে, এর মাঝে একজন বসে আছে যে কিনা এই ডকুমেন্টের মধ্যে কি লেখা আছে সেইটাকে কম্পাইলার তোমার ওয়েব পেজে মানে ওয়েব ব্রাউজারে ডিসপ্লে করতে হেল্প করছে। এর মাঝে কেউ একজন তো বসে আছে যে কিনা এদের দুজনের মধ্যে কমিউনিকেট করতে হেল্প করছে। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। কে সেটা? স্যার কম্পাইলার। সেটা হচ্ছে, আমরা অবশ্যই যখন ওয়েব পেজ নিয়ে কাজ করি আমরা একটা নাম পড়ি অ্যাপাচি বলে। অ্যাপাচি বলে একটা জিনিস আছে। অ্যাপাচিটা কি নেটে সার্চ করলেও দেখতে পারবি। অ্যাপাচি হচ্ছে একটা ফ্রি ওপেন সোর্স ওয়েব সার্ভার সফটওয়্যার। তাহলে অ্যাপাচি হচ্ছে একটা ওপেন সোর্স ফ্রি তোমার ওয়েব সার্ভার সফটওয়্যার, যেটাকে কিনা অ্যাপাচি ফাউন্ডেশন সফটওয়্যার ফাউন্ডেশন বলে একটা কোম্পানি ছিল যারা কিনা ডেভেলপ করেছিল। এর ফুল ফর্ম হচ্ছে কি? এর ফুল ফর্ম হচ্ছে অ্যাপাচি HTTP সার্ভার। মানে আমরা আরো যখন এই CST তে যাব বা আরো যখন ফার্দার এগোবো তখন জানবো যে আমাদের এই HTTP বলে একটা প্রোটোকল হয়, যেই প্রোটোকলটা ওয়েব ব্রাউজারে তোমার যে কোনো জিনিস বা যে কোনো ইনফরমেশনকে থ্রু ইন্টারনেট ডিসপ্লে করতে হেল্প করে। কারণ আজকে আমরা যে ক্লাস করছি বা আজকে আমরা যে ইউটিউব আমরা যে তোমার গুগলে গিয়ে বিভিন্ন ধরনের ডকুমেন্টস থেকে সবকিছু সার্চ করছি, সেই সার্চ রিকোয়েস্টটা একটা পার্টিকুলার সার্ভারের কাছে যাচ্ছে, যেই সার্ভারে এরকম অনেকগুলো HTML পেজেস গুলো স্টোর রয়েছে। ইয়েস অর নো? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমি তোমাদেরকে একটা পিকচার দেখাচ্ছি।
দেখলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। এই ছবিটা তোমরা একটু ভালো করে ফোকাস করো, যেটা আমি দেখাতে চাইছি। ছবিটা আমি ডাউনলোড করে নিচ্ছি তোমাদের সুবিধার্থে। জিনিসগুলোকে বুঝতে হলে এই রকম লেভেলে বুঝতে হবে, নাহলে তোমাদের ওয়েব পেজ তো বানাতে পারবে বাট সেটা রিলেটেড কখনোই অ্যানালাইসিস করতে পারবে না যে কিভাবে কি হচ্ছে। তো এই ছবিটা একটু সবাই ফোকাস করো, যেটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে অ্যাপাচি। এবার এই বললাম যে এইচটিএমএল সার্ভার, দেখো এটা তোমার কম্পিউটারে কি, এটা তোমার কম্পিউটারের ব্রাউজার, ইয়েস অর নো, হ্যাঁ কি না? তো সেই ব্রাউজার গুলো তো কোনো একটা ডেটাবেসের মধ্যে কি স্টোর আছে, ডেটাবেসের মধ্যে হচ্ছে এইচটিএমএল ফাইলস গুলো স্টোর আছে, ইয়েস অর নো, হ্যাঁ কি না? তাহলে তোমার ব্রাউজার, এবার এটা তোমার কম্পিউটারের ডেটাবেস হতে পারে। দেখো আমার একটা জিনিস লক্ষ্য করো, তোমাদের একটা জিনিস কি তোমরা লক্ষ্য করলে যে আমি ভিএস কোডে কোনো একটা প্রোগ্রাম স্টার্ট করার আগে আমি আমার মেশিনে একটা HTML1 বলে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ইয়েস অর নো, হ্যাঁ? কেন স্টার্ট করলাম, কেন বানালাম? এর সবথেকে বড় কারণ হচ্ছে যে আমাদের ওটাকে স্যার এজ এ ফাইল হিসেবে রাখলে হবে না, না একটা ফোল্ডার স্ট্রাকচার প্রোভাইড করতে হবে। অ্যাপাচিকে একটা ফোল্ডার সার্ভার মানে একটা ফোল্ডার স্ট্রাকচার প্রোভাইড করতে হবে। আদারওয়াইজ কিন্তু তুমি যদি শুধুমাত্র ফাইল ফরম্যাটে সেভ করো তাহলে তোমার ফেচিং ইস্যু হতে পারে, বা তুমি লাইভ তোমার ওই চেঞ্জেসগুলো তুমি অত তাড়াতাড়ি দেখতে পারবে না। তো তার জন্য একটা ফোল্ডার স্ট্রাকচার তোমার ডেভেলপ করতে হয়, এবং সেই ফোল্ডার স্ট্রাকচারটা তুমি দেখতে পাচ্ছ আমি অলরেডি বানিয়েছি। তার অবজেক্টিভই হচ্ছে কি স্যার, অবজেক্টিভ হচ্ছে সেই ফোল্ডার স্ট্রাকচারের মধ্যে অনেকগুলো তুমি ডেটা রাখছো, মানে অনেক ধরনের তুমি ওয়েব পেজেস লিখছো, HTML ফাইলস লিখছো যেগুলো কিনা স্টোর হচ্ছে। তাহলে এটা হচ্ছে ধরো তোমার কম্পিউটারে ডি ড্রাইভ, যে ডি ড্রাইভের মধ্যে তুমি একটা ফোল্ডার বানিয়েছো HTML1 বলে। এবার এই ফোল্ডারের মধ্যে তুমি অসংখ্য HTML ফাইল সেভ করছো, .html এক নম্বর ফাইল, .html এর আরেকটা ফাইল, বিভিন্ন ধরনের তোমার নাম আমার নাম তোমার নাম দিয়ে এরকম 10-12টা HTML ফাইল সেভ করছো। এবার কি হচ্ছে, যখনই তোমার ওয়েব ব্রাউজার কি করছে, তোমার এই ডেটাবেসে থাকা HTML ফাইলটাকে তোমার ফেচ করে তোমার বেসিক্যালি এই ওয়েব ব্রাউজারের যে ডিসপ্লে আছে সেই ডিসপ্লে ইউনিটে শো করবে। তো বেসিক্যালি এর জন্য একটা কি হবে, একটা রিকোয়েস্ট এবং একটা রেসপন্স অ্যাকশন হয়। এই রিকোয়েস্ট এবং রেসপন্স অ্যাকশনটাকে হ্যান্ডেল করছে হচ্ছে অ্যাপাচি সার্ভার। বুঝতে পারলে কি বললাম? তাহলে তোমার ওয়েব ব্রাউজার মূলত কি করবে, একটা রিকোয়েস্ট পাঠাবে, কাকে? সার্ভারকে। এখানে সার্ভারটা হচ্ছে অ্যাপাচি সার্ভার বা অ্যাপাচি এইচটিটিপি সার্ভার। এইচটিটিপি হচ্ছে কি, এইচটিটিপি হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল লিখে রাখতে পারো, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এটা মূলত 80 নাম্বার পোর্টকে ইউজ করে। হ্যাঁ, পোর্ট নাম্বারটা বলে দিচ্ছি, 80 নাম্বার পোর্টকে ইউজ করে। এবার এই পোর্টটাকে ইউজ করে কি করে, এই ওয়েব ব্রাউজার তোমার একটা রিকোয়েস্ট জেনারেট করে। রিকোয়েস্টটা কি, যে আমাকে দেখাও এই পেজটা দেখাও। আর এই অবশ্যই এই পেজ বা ওই জিনিসটা কিন্তু তোমার ডেটাবেসে স্টোর আছে। যদি না ডেটাবেসে পাওয়া যায় তাহলে কিন্তু ওই যেটা মাঝখানে আমরা দেখছিলে না, কিছুই ডিসপ্লে করছিল না, ব্রাউজার কিন্তু তোমার ওইরকম একটা পেজ বাই ডিফল্ট তোমার কাছে শো করবে। সেই ডিফল্ট পেজটাও বেসিক্যালি ডেটাবেসে থাকে। যে যদি না রিকোয়েস্টেড HTML ফাইল ডেটাবেসে খুঁজে না পাওয়া যায় তাহলে ওয়েব ব্রাউজারকে বলা আছে তুমি বাই ডিফল্ট এই পেজটা শো করবে ইউজারের কাছে। সেই পেজটা হচ্ছে কারেন্ট ফাইন্ড, এরকম একটা কিছু পেজ আমাদের কাছে ডিসপ্লে করবে। আর যদি আমার HTML ফাইলটা এই ডেটাবেসে প্রেজেন্ট থাকে তাহলে এই অ্যাপাচি যেটা আমরা বলছিলাম, এই অ্যাপাচি সার্ভার সেই রিকোয়েস্টের করেসপন্ডিং HTML ফাইলটা নিয়ে গিয়ে তোমার ওয়েব ব্রাউজারে ডিসপ্লে করায়। ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো? কিভাবে বেসিক্যালি ডিসপ্লে হয় এই জিনিসটা বুঝতে পারলে বলো? তাহলে আমাদের অবশ্যই যে দেখতে পাচ্ছি একটা HTML ফাইল আমাদের ডিসপ্লে হচ্ছে তোমার ওয়েব ব্রাউজারে, সেটা শুধুমাত্র আমাদের ফাইলটা লিখে .html এক্সটেনশনে সেভ করলেই হচ্ছে না। এর ভেতরে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাপাচি তোমার HTTP সার্ভার। যে অ্যাপাচি HTTP সার্ভার বেসিক্যালি তোমার যে HTML
পেজেস গুলো আছে সেগুলোকে ওয়েব ব্রাউজারে হোস্ট করতে হেল্প করছে। সো ইট অ্যালাউ ইউ টু হোস্ট দ্য ওয়েবসাইটস, ঠিক আছে? তাহলে তোমার কিন্তু ওয়েবসাইটকে যদি তুমি হোস্ট করতে চাও, তুমি আজকে একটা তোমার ওয়েবসাইট বানালে সেটা কিন্তু তুমি সবাইকে দেখাতে চাইছো। ধরো তোমরা আজকে তোমাদের কমার্শিয়াল কোনো একটা বিজনেস স্টার্ট করলে, লেটস সে আমি বললাম এখানে জয়ন্তী বললো যে আমি একটা সুগার কোম্পানির মতো আমি একটা কসমেটিক ব্র্যান্ড তৈরি করবো দাদা, এবং আমি আমার একটা নিজের ওয়েব পেজ বানাবো এবং নিজের সেখানে আমি আমার প্রোডাক্টগুলো সেল করব, এবং সেটা যেন আমার সমস্ত আমার কানেকশনে যারা আছে, আমার ফ্রেন্ডস, আমার টিচার, আমার কলেজের ফ্রেন্ডস, আমার বাড়ির ফ্রেন্ডস, সবাই যেন, এবং আমার ইউটিউব ফ্যামিলি, ফেসবুক ফ্যামিলি, আমার ইনস্টাগ্রাম ফ্যামিলি সবাই যেন দেখতে পারে, কারেক্ট? ইয়েস অর নো? তাহলে কি করতে হবে, তুমি কিন্তু শুধুমাত্র HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে তুমি পেজ এবং ভালো করে একটা লেআউট বানিয়ে তুমি সেটা কিন্তু সবার কাছে পৌঁছাতে পারবে না। তার জন্য তোমাকে ওই পেজগুলোকে থ্রু ইন্টারনেট, থ্রু ওয়েব ব্রাউজার সবার কাছে পৌঁছাতে হবে। তার জন্য তোমাকে হোস্ট করতে হবে তোমার পেজটা, এবং সেই হোস্টিং এর জন্য কিন্তু তোমার অবশ্যই অ্যাপাচি HTTP সার্ভারদের হেল্প নিতে হবে, কারণ HTTP তোমার অ্যাপাচি HTTP সার্ভারই তোমার ওই পেজেসগুলো, যে পেজেসগুলো তুমি দেখাতে চাইছো সেই পেজেসগুলোকে কিন্তু হোস্ট করতে হেল্প করবে। এবং এছাড়াও আমরা বলতে পারি যে তোমার যে পার্টিকুলার যে কন্টেন্টগুলো আছে, মানে যেগুলো HTML এক্সটেনশনে তুমি তোমার ডেটাবেস সে স্টোর রেখেছো, সেই HTML যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলোকে ওয়েব ব্রাউজারে সার্ভ করবে বা ওয়েবে সার্ভ করতেও কিন্তু হেল্প করবে হচ্ছে অ্যাপাচি HTTP সার্ভার। ক্লিয়ার হয়েছে? এবং এইটা ইউজ করার জন্য তোমার দুটো মূলত কাজ হবে, একটা হচ্ছে ইন্টারনেট লাগবে তোমার কানেকশন, আর তোমার এই ইন্টারনেটের একটা গুরুত্বপূর্ণ প্রোটোকল যেটা হচ্ছে HTTP প্রোটোকল, যেটাকে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল বলে। এই প্রোটোকল মানে কি, সেট অফ ইনস্ট্রাকশন, যে ইনস্ট্রাকশনে তোমার ডেটাবেস থেকে ডেটাগুলোকে তুলে এই অ্যাপাচি ওয়েব মানে HTTP সার্ভারই কি করবে, তোমার ওয়েব ব্রাউজারগুলোতে রিপ্রেজেন্ট করা হবে। তাহলে এই যে একটা পার্টিকুলার যে ইনস্ট্রাকশন বা একটা পার্টিকুলার যে প্রসিডিউর, এইটা হ্যান্ডেল করে হচ্ছে বা এই জিনিসটা তোমার মেনটেন করে হচ্ছে প্রোটোকল, সেই প্রোটোকলটাই হচ্ছে HTTP প্রোটোকল। তাহলে ওয়েবসাইট রিলেটেড যাবতীয় কাজের জন্য আমরা যে প্রোটোকলের হেল্প নিই সেটা কি প্রোটোকল? HTTP, ঠিক আছে? বাট এখন আমরা HTTP প্রোটোকলও ইউজ করি না, আমরা HTTPS ইউজ করি। যদি তোমরা কোনো একটা ওয়েবসাইট সার্চ করো তোমাদের সার্চ ইঞ্জিন থেকে, দেখবে তোমাদের আগে HTTP আসে কি আসে না বলো? HTTP, তারপর স্ল্যাশ, তারপর www, তারপর তোমার ওয়েবসাইটের নাম আসবে, তারপর তোমার ডোমেন আসবে। ইয়েস অর নো? ইয়েস অর নো? আর এইভাবেই তো একটা URL ক্রিয়েট হয়, হ্যাঁ কি না? তোমরা বলো, তাই তো? ইয়েস অর নো? HTTP এইভাবে লেখে, তারপর তোমার এখানে কি থাকে, তোমার ওয়েবসাইটের নাম, তারপর এখানে তোমার বেসিক্যালি থাকে পাথ, তারপর এখানে ডোমেন থাকে, তারপর পাথ থাকে। এইটা যদি তুমি রান করাও সার্চ ইঞ্জিন থেকে, তোমার করেসপন্ডিং ফাইলটা যেই পাথে ছিল সেই পাথ থেকে ফেচ করে তোমার ওয়েব ব্রাউজারে কি করবে, রিপ্রেজেন্ট করে দেবে বা ডিসপ্লে করে দেবে, কারেক্ট? তাহলে এই HTTP বেসিক্যালি কি করছে, তোমার ডেটাবেসে থাকা প্রত্যেকটা HTML ফাইল বা যাবতীয় ডকুমেন্টকে ওয়েব ব্রাউজার বা ওয়েবে তোমার সার্ভ করতে, সেই কন্টেন্টটাকে ওয়েবে সার্ভ করতে হেল্প করছে। আর এর মিডল ম্যানই হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে অ্যাপাচি HTTP সার্ভার, আর সেকেন্ড ওয়ান ইজ HTTP তোমার প্রোটোকল। ক্লিয়ার হয়েছে? বলো সবাই, ক্লিয়ার হয়েছে? ডাউট আছে কোনো? বলো ফটাফট বলো। হ্যালো? কারণ তুমি যখনই এই পেজগুলো রান করবে, লেটস সে আমি বলছি ইজি টু লার্নিং, এখানে যাও, এখানে গিয়ে তুমি যখন রাইট ক্লিক করবে এই পেজের উপরে, তোমার কাছে এখানে অনেক কিছু আসবে। দেখো এখানে তোমার একটা ভিউ সোর্স কোড আসছে, ইয়েস অর নো? এইটা তোমার কি স্যার? এইটা তোমার নরমালি দেখতে পাচ্ছ, এটা কি? এটাই হচ্ছে তোমার VS কোডে লেখা HTML এর ডকুমেন্টটা। ইয়েস অর নো আমাকে বলবে? মাই নেম ইজ সিসি, ইয়েস অর নো? এটা হচ্ছে HTML এর ডকুমেন্টটা। কিন্তু বাকি তার নিচে দেখো অনেক একটা স্ক্রিপ্ট লেখা আছে, ইয়েস অর নো? দেখতে পাচ্ছ, হ্যাঁ কি না? এই স্ক্রিপ্টটা বেসিক্যালি ওই অ্যাপাচি HTTP সার্ভারে রান করছে। এই স্ক্রিপ্টটাও কিভাবে লিখতে হয় সেটাও আমরা হয়তো এখানে শিখবো না, হয়তো আমরা সেকেন্ড সেমিস্টারেই পুরোটা জেনে উঠতে পারবো না, কিন্তু যারা CST নিয়ে আসো থার্ড ইয়ার অবধি যদি আমাদের কাছে পড়ো, ডেফিনেটলি তোমাকে এই জিনিসটাও শেখানো হবে যে এই জিনিসটা লেখা হচ্ছে কি করে। আর এর জন্য আমরা ইউজ করি জাভাস্ক্রিপ্ট,
ঠিক আছে, এখন অনেক কিছু ইউজ হয়, মঙ্গোডিবি আছে, এসে গেছে, এই আছে, ঠিক আছে। এইটার মাধ্যমে আমরা কি করছি, এটার মাধ্যমে আমরা এই তোমার যে ওয়েব ব্রাউজারের কাছে যে আমি যে ডকুমেন্টটাকে রিপ্রেজেন্ট করব, সেই রিপ্রেজেন্ট করতে এই কোডটা হেল্প করছে, এই কোডটা হেল্প করছে। এখানে ওয়েব সকেট লেখা আছে, কিছু ফাংশন ডিফাইন করা আছে, যার দ্বারা তোমার এই কন্টেন্টটা ওয়েব ব্রাউজারে তোমার রান করছে, ঠিক আছে, লোকাল সার্ভারের মাধ্যমে। তোমার লোকাল সার্ভার কত নাম্বার পোর্ট ইউজ করছে লেখা আছে, দেখো তোমার এই 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 পার্টিকুলার তোমার যে ভিএস কোড থেকে যে তুমি লাইভ সার্ভারটাকে তুমি ইমপ্লিমেন্ট করেছো, তোমার ভিএস কোডে যে লাইভ সার্ভারের দরুন তুমি তোমার এই এইচটিএমএল ডকুমেন্টটাকে তুমি ওয়েব ব্রাউজারে দেখতে পাচ্ছ ইউজিং কত নাম্বার পোর্ট, তুমি এখানে পুরো ডিটেইলস পাবে। দেখো প্রথমেরটা হচ্ছে কি, প্রথমেরটা হচ্ছে ভিউ সোর্স, সোর্স আইপি অ্যাড্রেস দেখাচ্ছে, আইপি অ্যাড্রেস কত, আইপি অ্যাড্রেস কত দেখতে পাচ্ছ 127.0.0.1, কত নাম্বার পোর্ট ইউজ করেছে 5500। তোমার যে লোকাল সার্ভারটা আছে, সেই লোকাল যে লাইভ সার্ভার যেটা বলছিলাম, সেটা 5500 নাম্বার পোর্টকে ইউজ করে ওয়েব পেজে তোমার এই index.html বলে যে ফাইলটা তুমি সেভ করেছো তোমার ভিএস কোডে, সেই ফাইলটাকে ওয়েবে তোমার কি করছে, সার্ভ করছে সেই কন্টেন্টটাকে। বোঝা গেল হ্যাঁ কি না, ক্লিয়ার হয়েছে? তাহলে এইভাবে আমরা ওয়েব পেজের ভিউ সোর্স দেখতে পারি। তাহলে ভিউ সোর্স ওয়েব পেজে কিভাবে দেখতে হয় সেটা দেখিয়ে দিলাম। এবার আমরা যদি যাই ইন্সপেক্ট বলে, তাহলে আমরা আরো ডিটেইলসে কিছু কাজ করতে পারি। কি কাজ করতে পারি, এখানে তো হয়তো দেখো এখানে তোমরা এখানে দেখতে পারবে যে ফন্ট কি, ফন্টে কি রকম চেঞ্জেস আছে, ঠিক আছে, স্টাইলে কি কি আছে, ইচ এন্ড এভরিথিং। তোমরা যদি কোনো একটা পেজে যাও, সেই পেজে গিয়ে তুমি কিন্তু ইন্সপেক্টে ক্লিক করো, আমি শিখিয়ে দিচ্ছি ইন্সপেক্ট। সেখানে গিয়ে তুমি কি কি এলিমেন্ট আছে, তোমার কনসোলে কি কি আছে, ঠিক আছে, সোর্স কি কি আছে, কোথা থেকে নেওয়া হয়েছে, ইচ এন্ড এভরি ডিটেইলস কিন্তু পেয়ে যাবে। দেখতে পাচ্ছ তোমরা এখানে সোর্স কোথায় কি কি আছে, সব সোর্স গুলো তুমি দেখতে পাচ্ছ, নেটওয়ার্ক দেখতে পাচ্ছ, ঠিক আছে, কন্টেন্ট এলিমেন্ট কি কি আছে তুমি দেখতে পাচ্ছ। ওকে, বুঝতে পারলে? এইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জিনিস। তাহলে ইন্সপেক্ট দেখলে, সোর্স দিয়ে কি হলো দেখলে, ঠিক আছে, এই জিনিসগুলো ক্লিয়ার হয়েছে কি হয়নি? ক্লিয়ার হয়েছে বলো? হ্যাঁ স্যার। কার কোনো কোশ্চেন আছে এই অবধি বলো? আর যারা নোটপ্যাডে করতে চাও, সিম্পলি নোটপ্যাড খুলবে, তারাও করতে পারবে, কোনো অসুবিধা নেই। আমি ঠিক আছে নোটপ্যাডের রেসপেক্টেও তোমাকে দেখিয়ে দিচ্ছি, চলো। তাহলে অ্যাপাচি সম্বন্ধে তোমাদের কোনটা ভালো হবে? হ্যাঁ বলো। দেখো তোমার কাছে যদি এখন কম্পিউটারে বেশি হাইফাই কনফিগারেশন না থাকে, তুমি যদি মোবাইলে করছো, ধরো আমার কাছে কম্পিউটার নেই, এখানে অনেকে আছে, তাহলে তুমি নোটপ্যাডে করো, করে সেটা এইচটিএমএল এ সেভ করো, সেভ করে তুমি নরমাল ওইটার উপরে গিয়ে মোবাইল থেকে যদি করো, ডাইরেক্ট ডবল ক্লিক করো, তুমি দেখবে ওটা তোমার যে ক্রোম আছে তোমার মোবাইলে বা তোমার বাই ডিফল্ট যে তুমি ব্রাউজার ইউজ করছো সেখানে তোমার শো করবে। আর যদি তোমার কাছে কম্পিউটার থাকে, ভালো কনফিগারেশনের কম্পিউটার থাকে, তাহলে ডেফিনেটলি তুমি ভিএস কোডে করতে পারো। কারণ ভিএস কোডে তোমার ক্ষেত্রে কি হবে, একটা ওয়েব পেজ ডেভেলপ করতে অনেক বেশি ইজি হয়ে যাবে, কারণ ও অনেকগুলো ফিচার্স তোমাকে দেবে, যেমন এমিট বললাম একটা, ঠিক আছে, রয়েছে, যেমন লাইভ সার্ভার আছে, যেমন এইচটিএমএল প্রিভিউ আছে, এরকম অনেক এক্সটেনশন আছে। এই এক্সটেনশনের দ্বারা তুমি তোমার ওয়েব পেজকে আরো এফেক্টিভ ওয়েতে ডেভেলপ করতে পারো। এবার তোমার কোড লিখতে অসুবিধা হবে না, কারণ তুমি অনেক রেফারেন্স পেয়ে যাবে। কিন্তু তুমি যদি নোটপ্যাডে লেখো, তোমার কাছে কোনো রেফারেন্স নেই, তোমাকে বই খুলে বা তোমাকে পড়ে 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 করতে হবে, সেই রেফারেন্সগুলো কিন্তু অ্যাভেলেবেল নেই, ঠিক আছে, যেটা ভিএস কোডে আছে। কিন্তু সবার কাছে ভালো ল্যাপটপ বা হয়তো সবার কাছে এখানে অনেকেই আছে যারা কিনা ল্যাপটপ এখনো কেনেনি বা নেই, তাদের জন্য আমি বলবো নোটপ্যাডে করো, তাতে তুমি শিখতে পারবে অ্যাটলিস্ট যে এইচটিএমএলটা কিভাবে লেখা হয়। বুঝতে পেরেছো? হ্যাঁ, ক্লিয়ার হলো? বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমরা যদি নোটপ্যাডে লিখি তাহলে আমরা কি লিখব, তাই না? সেটাই আমাদের কোশ্চেন। আমরা কিছু না, সিম্পলি আমরা এই কোডটাকেই এখান থেকে কপি করে নিচ্ছি। হ্যাঁ, তোমাদের জন্য সিম্পলি যাবে স্টার্ট বাটনে, গিয়ে লিখবে নোটপ্যাড। নোটপ্যাড লিখলে একটা নতুন ফাইল নিয়ে নিলাম, লেটস, এবং ফাইলের মধ্যে আমরা সেভ করে দিলাম। ফাইলের মধ্যে সেভ করে আমরা এখানে এটাকে দিয়ে দিলাম, ধরো লেটস মাই নেম ইজ অভিক, ঠিক আছে। এবার এটাকে আমরা সেভ করব, সেভ অ্যাজ। যখন তোমরা সেভ অ্যাজ করছো, এখানে .txt ফাইল আসবে, এটাকে পুরো হাটাও। এবার আমি নাম দিলাম রিতম, রিতম। এবার রিতম দিয়ে .html এক্সটেনশনে কিন্তু সেভ করবে। এবার এটাকে সেভ করলে .html এক্সটেনশনে, যখনই এটা .html এক্সটেনশনে সেভ করবে, তুমি দেখো তোমার রিতম বলে ফোল্ডারটা হয়তো এখানেই সেভ হয়েছে, হয়েছে কি না? স্যার হয়েছে স্যার। হ্যাঁ
একদম স্যার নিচে। দেখতে হ্যাঁ, এটা পাচ্ছ HTML হলে একটা পেজের মতো আছে, যেটাকে তুমি ক্লিক করলেই তোমাকে জিজ্ঞাসা করবে তুমি কোন ক্রোমের মাধ্যমে মানে কোন ওয়েব ব্রাউজারের মাধ্যমে তুমি এটাকে দেখতে চাও। আমি ধরলাম মাইক্রোসফট এজ এর মাধ্যমে দেখতে চাই। যখনই ক্লিক করব আমার অ্যাপাচি HTTP সার্ভারটা কিন্তু ফেচ করছে ডিভাইসটা, এবং ফেচ করে লোড নিল, লোড নিয়ে তোমার মাই নেম ইজ অভিক দেখিয়ে দিল। ক্লিয়ার? হ্যাঁ, আমি যদি এবার এখানে গিয়ে অভিক না করে আমি যদি এখানে নাম চেঞ্জ করে আরেকটা নাম বলো কেউ, প্রিয়া একটা নাম দিয়ে দিলাম লেটসে, দিয়ে আমি সেটাকে সেভ করলাম, এবার আমার চেঞ্জ হয়ে গেল। এবার আমি এখান থেকে শুধু তোমার রিফ্রেশ বাটনটা ক্লিক করব, হয়ে যাবে। এবং এখানে দেখো তোমার ডিটেইলস দেখাচ্ছে, ফাইলের পাথটাও কিন্তু তোমাকে ইনফরমেশন দিয়ে দিচ্ছে, এখানে ফাইলের পাথটা ইনফরমেশন দিয়ে দিচ্ছে, কিন্তু এখানে কোনো আইপি অ্যাড্রেস বা কোনো লোকাল সার্ভারের রেসপেক্টে কিছু দেখাচ্ছে না, কারণ তুমি কোনো রকম লোকাল সার্ভার বা এগুলো ইউজ করোনি। কিন্তু কি কোনো একটা সার্ভারের দ্বারা কি ওই পেজটা রিপ্রেজেন্ট হচ্ছে না? ডেফিনেটলি হচ্ছে। সেটা কি, সেটা কিভাবে হচ্ছে সেটাও আমরা দেখি, চলো। সেখানেও আমরা যদি যাই, গিয়ে ইন্সপেক্টে যাই, গিয়ে এখানেও কিন্তু আমরা যদি সোর্সেস দেখি, সেখানেও কিন্তু দেখা যাবে যে কোন সোর্সেস থেকে ডিটেলসটা এসছে। নেটওয়ার্ক, ঠিক আছে, এখানে নেটওয়ার্ক দেখাচ্ছে 20-40 ml, ঠিক আছে, এখানে পুরো ডিটেলস পেয়ে যাবে যদি তোমরা প্রত্যেকটা জিনিস ধীরে 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 চেক করো। দাঁড়াও কনসোলে যাই, কনসোলে গিয়ে এখানে আমি এরকম এরকম যা খুশি লিখলাম, লিখে কনসোল দাঁড়াও এখানে লিখে এখান থেকে তুমি লিখতে পারো, চেঞ্জও করতে পারো, ঠিক আছে। নো মেসেজ আমি লিখলাম হাই, এখানে অনেক রকম অপশন তোমাকে দেবে, কি লিখবো কিছুই কি, দাঁড়াও আমি এরকম একটা লিখছি, নো মেসেজ, নো ইউজার, নো এরর। আচ্ছা, এখান থেকেও গিয়ে কিন্তু তুমি ওয়েব পেজে চেঞ্জ করতে পারো, ঠিক আছে। এখানে ধরো a প্লাস b ইকুয়াল টু c, ঠিক আছে। আনক্যাচ সিস্টেম এরর বলছে, এখানে অনেক মানে যেগুলো তুমি আছে এরকম তুমি অনেক এক্সপ্রেশন এখানে লিখতে পারো, যে এক্সপ্রেশনের করেসপন্ডিং তোমাকে আউটপুট দেবে। যেমন ধরো আমি বলছি ধরো a ইকুয়াল টু 20 দিলে ধরো 20 দেখাচ্ছে, তাই না? একই না, b ইকুয়াল টু 30 দিলে, ঠিক আছে, এবার 30 দেখাচ্ছে। এখানে তুমি যা যা দেবে। আবার তুমি যদি বলো a প্লাস b, এবার যদি তুমি বলো যে a প্লাস b ইকুয়াল টু, তাহলে কত হচ্ছে 20 প্লাস দাঁড়াও দেখি 30, এইটা আবার এইটা ঠিকঠাক দিচ্ছে না, এটা ভুল হয়ে গেল। a b দিলে তো 30 আসছে, কেন b এর ডেটাটা লাস্টে ফেচ করছে। দাঁড়াও এটা ভাই b a b হলো আরেকটা এক্সপ্রেশন আমি লিখছি, ধরো a ইকুয়াল টু b ইকুয়াল টু 30 নিয়েছি, a ইকুয়াল টু 20 নিয়েছি, ঠিক আছে। তারপর আমি এখানে আরেকটা এক্সপ্রেশন, তাহলে আমি যদি বলি a, ধরো অ্যাডিশন করা কি সেটা, a প্লাস b, a প্লাস b দেখতে পাচ্ছ অলরেডি 50 দেখিয়ে দিচ্ছে, হ্যাঁ কি না? তোমরা বলো দেখতে পাচ্ছ এখানে 50 দেখাচ্ছে? ইয়েস অর নো? ভালো করে লক্ষ্য করো তো, দেখাচ্ছে, দেখো এক্সপ্রেশন a প্লাস b ইকুয়াল টু 50। তো এখানে বিভিন্ন ধরনের এক্সপ্রেশন তুমি করতে পারো, এগুলোকে অ্যাডও করা যায়, আমরা ধীরে ধীরে দেখবো যে এগুলোকে কিভাবে অ্যাড করব, ঠিক আছে, নেক্সট দিনে। এখানে তুমি বিভিন্ন ধরনের কনটেক্সট আছে, ঠিক আছে, এখানে প্যাডিং, এটাকে বর্ডার, এটাকে মার্জিন বলে, এখানে বর্ডার মার্জিনে তুমি চেঞ্জও করতে পারো চাইলে, ঠিক আছে। তারপর তুমি লেআউটে যেতে পারো, লেআউটে গিয়ে এখানে গ্রিড লাইনস অ্যাড করে দিতে পারো চাইলে, ঠিক আছে। এগুলো তুমি অনেক রকম চেঞ্জেস এখান থেকে তুমি করতে পারো, কিন্তু এই চেঞ্জেসগুলো শুধুমাত্র তোমার এই যে পেজ আছে সেখানেই হবে, সবার কিন্তু হবে না। তো সবার যদি ওয়েব পেজে যদি এই চেঞ্জেসগুলো তুমি আনতে চাও, সেই ক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি তোমাকে ওই অ্যাপাচি HTTP সার্ভারের হেল্প নিতে হবে। নিয়ে তোমাকে তোমার যে ওয়েব ব্রাউজারটা আছে, সরি ওয়েব ব্রাউজার না, তোমার যে ওয়েবসাইটটা আছে বা তোমার যে ওয়েব পেজেসগুলো আছে সেটাকে হোস্ট করতে হবে, এবং তার জন্যই পে করা হয় প্রচুর প্রচুর, ঠিক আছে। সেই করে তোমার যখন হোস্ট করলে তুমি একটা পার্টিকুলারলি ডোমেইন কিনলে, এবং তুমি যখন তোমার পেজেসগুলোকে ওয়েব পেজেসগুলোকে হোস্ট করলে, তখন তুমি তোমার এই মেশিন থেকে ওয়েব পেজগুলোতে যা যা যাবতীয় যা যা চেঞ্জ করবে, সেই ইচ অ্যান্ড এভরি চেঞ্জেসগুলো সবার কম্পিউটারে তোমার যখনই ওয়েবসাইটটা বা তোমার ইউআরএল দিয়ে তারা ওয়েবসাইটটা দেখছে বা পেজটা দেখছে, সেখানেও অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে।
যতক্ষণ না তুমি হোস্ট করছো ততক্ষণ কিন্তু তোমার সাইডে তুমি যাই চেঞ্জ করো তোমার কিন্তু তোমার সাইডে অনলি চেঞ্জ হবে, বাকিদের সাইডে চেঞ্জ হবে না। তুমি ইজিলি যখনই তুমি এই রিফ্রেশটা ক্লিক করবে না তুমি দেখবে যে তোমার অ্যাজ ইট ইজ সেমই রয়েছে, কোনো রকম চেঞ্জেস হয়নি। কিন্তু তুমি যদি এটা হোস্ট করে দাও তারপর কিন্তু তুমি চেঞ্জ করলে সেটা চেঞ্জ হবে। বুঝতে পেরেছো কি বলতে চাইলাম? হ্যাঁ কি না? ক্লিয়ার হয়েছে? তাহলে তোমরা নোটপ্যাডে করতে পারো এইভাবে, তোমরা ভিএস করেও করতে পারো। ক্লিয়ার? কার কোনো কোশ্চেন আছে এই অবধি বলো? কার কোনো কোশ্চেন আছে? তাহলে আমাদের আজকে প্রথম প্রোগ্রামটা হচ্ছে কি HTML টাইটেল। দেখো HTML এটা প্রথমে লিখতে হয়, এটা হচ্ছে হেডিং। হেডিংটা কি থাকবে? এবার হেডিং এর আন্ডারে আমরা টাইটেল লিখেছি, আমার পেজের টাইটেল হবে মাই ফার্স্ট ওয়েব পেজ। ঠিক আছে? এবার হেডিং যে কটা তুমি ট্যাগ ওপেন করেছো মনে রাখবে প্রত্যেকটা ট্যাগ তুমি ক্লোজ করতে হবে। বারবার আমি একটা কথা বলছি, যতগুলো ট্যাগ তুমি তোমার ওয়েব পেজ লেখার জন্য বানাবে প্রত্যেকটা ট্যাগ তোমাকে আফটার এক্সিকিউশন বা আফটার তোমার অপারেশন তোমাকে কিন্তু ক্লোজ করতে হবে। কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছো কি পারোনি? হ্যাঁ স্যার। তাহলে বোঝা গেল। তাহলে আমার প্রথম যে সবথেকে বড় যে কয়েকটা ট্যাগ, সেই ট্যাগের মধ্যে যেটা আমরা আমাদের ইস্যুতে দেখতে পাচ্ছি ভিএস করে, দেখো প্রথমে লেখা আছে ডক টাইপ HTML। এই ডক টাইপ HTML বেসিক্যালি তোমাকে বোঝায় যে তোমার ওয়েব ব্রাউজারে কি ধরনের পেজ তোমার ডিসপ্লে হবে। এটা হচ্ছে বেসিক্যালি এখন আমরা যে পেজগুলো ডিসপ্লে করি সেটা হচ্ছে HTML5 HTML হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ভার্সন 5। তাহলে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ 5 এর দ্বারা আমরা ব্রাউজারকে বলছি যে এই ধরনের ওয়েব মানে ডকুমেন্টগুলো তোমার ওয়েব ব্রাউজারে দেখাতে হবে। তাহলে এ কি করবে? এইটা এই লাইনটার মানে হচ্ছে tells the browser you are using HTML5 ভার্সন। বুঝতে পারলে? তাহলে এটা ব্রাউজারকে বলে তুমি HTML এর কোন ভার্সনটা ইউজ করছো। ক্লিয়ার? ইয়েস অর নো? হ্যাঁ কি না? ইয়েস অর নো? এবার যখন তোমার এই যে তুমি যা যা ডকুমেন্টে লিখছো, অনেক বড় বড় প্যারাগ্রাফ লিখতে পারো, ঠিক আছে, অনেক কিছু লিখতে পারো, সেই ডকুমেন্টগুলোকে একটা প্যাকেট ফরম্যাটে যখন তোমার ওয়েব পেজের কাছে নিয়ে যাচ্ছে, ওই এন্টায়ার তোমার ডকুমেন্টটাকে র্যাপ করার জন্য তোমার ইউজ করা হয় হচ্ছে নেক্সট যেটা সেটা হচ্ছে HTML। তো HTML বলে যে ট্যাগটা তোমরা লিখবে সেই ট্যাগের মেন কাজ হচ্ছে কি wraps the entire content। তুমি যা যা লিখেছো পুরো এন্টায়ার কন্টেন্টটাকে র‍্যাপ করার জন্য HTML ট্যাগটা ইউজ করা হয়। এবারে HTML ট্যাগের আন্ডারে তোমরা কি দেখতে পাচ্ছ? হেড বলে। এই হেড ট্যাগটা বেসিক্যালি ইউজ করা হয় মেটা ডেটা গুলোকে, যেগুলো কিনা পেজে তোমার ভিজিবল হয় না সেই জিনিসটাকে রিপ্রেজেন্ট করা। তাহলে এ হেড হচ্ছে ওয়ান কাইন্ড অফ মেটা ডেটা দ্যাট ইজ নট ভিজিবল অন দ্য পেজ। ঠিক আছে? তাহলে HTML হেড কি? হেড হচ্ছে মেটা ডেটা that is not visible on the web page। ওয়েব পেজে যে ধরনের জিনিসগুলো দেখা যায় না সেই মেটা ডেটাগুলোকে হ্যান্ডেল করা হচ্ছে হেড। এরপরে তোমরা একটা জিনিস পাবে টাইটেল বলে। ঠিক আছে? হেডের আন্ডারে দেখো যে মেটা নেম দেখতে পাচ্ছো যে কত নম্বর পোর্ট থেকে তোমার বেসিক্যালি, আচ্ছা তোমাদের যদি আমি একটু আগে একটা কথা বলছিলাম যে কত নম্বর পোর্ট ইউজ হয়েছে 5500, ইয়েস অর নো? কত আইপি অ্যাড্রেস ইউজ হয়েছে, ইয়েস অর নো? 121.0.0.1, ইয়েস অর নো? হ্যাঁ কি না? ইয়েস অর নো? তোমরাই আমাকে বলবে, তাই তো? यस सर। তাই তো? তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমরা যে ভিউ পোর্ট বা উইথ হাইট, তোমার কন্টেন্টের উইথ হাইট, এগুলো কি তোমরা দেখতে পাচ্ছ? এই স্ক্রিনে কি বলা আছে যে তোমার মাই নেমের এম এর হাইট কত, উইথ কত বলা আছে? এই পেজটার হাইট কত, উইথ কত, এগুলো কিন্তু বলা নেই। এগুলো কিন্তু ব্যাকে অলরেডি রয়েছে। যখন আমরা ভিউ করছিলাম ইন্সপেক্ট বা ভিউয়ে যাচ্ছিলাম তখন কিন্তু ওখানে প্রত্যেকটা ডিটেইলস দিয়ে দিয়েছিল তোমার ওয়েব পেজে, যে প্রত্যেকটা ওয়েব পেজে দেখানো কন্টেন্টের উইথ কত, তার হাইট কত, সব ডিটেইলস গুলো তোমার। তার মানে এই যে মেটা ডেটা, এই ডেটাগুলো কিন্তু ইউজারের কাছে বা আমাদের মানে আমরা যারা দেখবো ওয়েব পেজে তাদের কাছে কিন্তু এইগুলো রিকোয়ারমেন্ট নয়,
কিন্তু একটা ওয়েব পেজ ডেভেলপ করার ক্ষেত্রে কিন্তু এই মেটা ডেটা গুলো কাজে লাগে। তাই এই মেটা ডেটা এন্টায়ার মেটা ডেটা গুলোকে হ্যান্ডেল করে বা কন্টেন্ট মানে যার মধ্যে থাকে সেটাই হচ্ছে হেড ট্যাগ। তাইলে কি হলো, এই মেটা ডেটাকে আমি যখন ওপেন করেছি এই ট্যাগটা, অবশ্যই আমি বলেছি কি এই ট্যাগটাকে ক্লোজ করতে হবে, তাই এখানে আমরা ক্লোজ করলাম। ঠিক আছে, ট্যাগটা ক্লোজ করার আগে আমাকে অবশ্যই আমার ওয়েব পেজের একটা নাম দিতে হবে। যেমন আমাদের ধরো ইজি টু লার্নিং, www.easy2learning.in, তাহলে ইজি টু লার্নিং নাম দিতে হবে আমাকে টাইটেল। কারণ তুমি পেজটার উপরে কি দেখো, তোমরা যখন তোমরা যখন এখানে যাও, গিয়ে তোমরা যখন এখানে ফ্লিপকার্ট লেখো, ফ্লিপকার্ট, তোমাদের যখন পেজটা খোলে এখানে ফ্লিপকার্ট দেখায় তো, বলো এখানে ফ্লিপকার্ট দেখায় তো উপরে, এই যে হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাই এই যে ফ্লিপকার্ট বলে যে এখানে আসে, সেই ফ্লিপকার্টটা এবার দাদা তোমার এখানে কেন ওই সাইবার সিকিউরিটি দেখাচ্ছে, ওটা ক্যাশে মেমোরিতে অলরেডি স্টোর আছে। আমি বইটা অ্যাকচুয়ালি সার্চ করছিলাম দুদিন আগে, ওটাকে ও হোল্ড করে রেখেছে, তাই জন্য ওইটাকে দেখাচ্ছে। এটা হচ্ছে ওই প্রথম ক্লাসের কনসেপ্ট যে ডিএনএস কোয়েরি জেনারেট হবে, তারপর ওইখান থেকে তোমার ক্যাশে মেমোরিতে অলরেডি চেক করবে যে এই রিকোয়েস্টটা কম্পিউটার থেকে ওয়েব ব্রাউজারের কাছে আগে গেছিল কিনা। যদি সেটা পাওয়া যায় তাহলে সেই পেজটাকে তুরন্ত দেখিয়ে দেবে, সময় নেবে নাও। সেটাই অ্যাকচুয়ালি ঘটনাটা দেখা হলো। কিন্তু তুমি যদি নর্মালি তোমার মেশিনে যদি ফ্লিপকার্ট লেখো তাহলে ফ্লিপকার্ট কিন্তু আসবে। তো এই যে ফ্লিপকার্টটা আসছে ওটা বেসিক্যালি কোনো একটা পেজের কি টাইটেল। তো টাইটেল ট্যাগটা ইউজ করা হয় কেন? টাইটেল ট্যাগটা ইউজ করা হয় কোনো পেজের হেডিংকে ডিক্লেয়ার করার জন্য। তাহলে টাইটেল ট্যাগ বেসিক্যালি কি হয়, পেজ টাইটেল। এটা ওয়েব ব্রাউজারে শো করে যে তোমার ওয়েব পেজের নামটা কি হবে। সেই ওয়েব পেজের নামটা আমরা টাইটেল সেগমেন্টে রাখি, আর হেড সেগমেন্টে আমরা কি রাখি? হ্যাঁ না শেষ হবে, এই তো শেষ হবে। হেড যে তোমার যে ট্যাগটা আছে এটার মধ্যে মেটা ইনফরমেশন, মেটা ডেটা, মানে কোন পোর্ট দিয়ে তোমার বেসিক্যালি কমিউনিকেশন এস্টাবলিশ হচ্ছে ওয়েব ব্রাউজারের সাথে, সেখানে কি কি সিএসএস, আমি যেটা বলছিলাম কি কি সিএসএস বা যা যা আছে সেগুলো ইউজ করা হয়েছে। মানে তোমার ওয়েব পেজের মধ্যে ব্যাকে কি কি ইউজ করা হয়েছে তোমার ওয়েব পেজটাকে তৈরি করার জন্য, সব ইনফরমেশন যেটাকে আমরা একত্রে বলি মেটা ডেটা, সেটা কিন্তু তোমার হেড ট্যাগের আন্ডারে থাকে। আর টাইটেল ট্যাগের আন্ডারে অনলি থাকে হচ্ছে তোমার ওয়েব পেজের নেমটা, যে নেমে তুমি তোমার ওয়েব পেজটাকে ডেভেলপ করছো। আর তোমার বডি, এই বডিটার মধ্যে তুমি তোমার যাবতীয় জিনিস যা যা তুমি রাখতে পারো সব তুমি এর মধ্যে ইনক্লুড করতে পারো। আমি দেখাচ্ছি এক্ষুনি তোমাদেরকে যে কি করা যায়। লেটস সে আমি এখন একটা নেট থেকে একটা কপি করছি কোনো লেখা, ধরো আমি নেট থেকে আজকে নিচ্ছি স্বামী বিবেকানন্দর একটা আমি তোমার কোটেশন নিচ্ছি, কোনো একটা ভালো কিছু ধরো, ঠিক আছে? সেইটাকে আমরা অ্যাজ এ প্যারাগ্রাফ হিসেবে ইউজ করব। দেখো, উই আর হোয়াট আওয়ার থটস হ্যাভ মেড আস, সো টেক কেয়ার অ্যাবাউট হোয়াট ইউ থিঙ্ক। ঠিক আছে, এই যে কথাটা আমাদের স্বামী বিবেকানন্দ বলে গেছে, এই কথাটাই আমি তোমাদের আজকে নিচ্ছি। দেখো, খুব সুন্দর করে প্রত্যেকটা জিনিস শিখবে ধীরে ধীরে, চিন্তা নেই। দেখো এখানে আমরা বডির মধ্যে আমরা লিখছি, ঠিক আছে? আমরা যে লিখছি সেটা আমাদের চলে এসেছে কিনা বলো, সেটা আমরা দেখতে পাচ্ছি বডির মধ্যে, বলো। হ্যাঁ, মূলত বডির মধ্যে একটা বা দুটো সেন্টেন্সই লেখে। যদি আমি এরকম বড় বড় প্যারাগ্রাফ লিখতে চাই তার জন্য আমার আলাদা করে একটা ট্যাগ অলরেডি ডিফাইন করা আছে HTML, সেটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। বুঝতে পেরেছো? হ্যাঁ কি না? বিআর ট্যাগ কি কিসের জন্য স্যার? বিআর ব্রেক করবে ভাই, একটা পেজের মধ্যে একটা লাইনের ব্রেকের জন্য। ধর আমি এই যে লিখছি না হোয়াট আর উই আর হোয়াট আওয়ার থট হ্যাভ মেড আস, এরপরে যদি সো টেক কেয়ার অ্যাবাউট হোয়াট ইউ থিঙ্ক, এটা যদি এক লাইনে না লিখতে চাস, পরপর লাইনে লিখতে চাস, তাহলে তোকে একটা ব্রেক ইউজ করতে হবে। বুঝতে পেরেছিস? তাহলে লাইন ব্রেকের জন্য আমরা বিআর ট্যাগটা ইউজ করে থাকি। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে। আবার যদি তুই ধর পেজের মধ্যে ধর এই পেজে এই লাইনটা লিখলি, লাইনের পরে একটা নতুন হেডিং দিবি, নতুন একটা কোনো হেডিং লাইন ইউজ করবি, তাহলে ওখানে তুই ইউজ করতেই পারি হেডিং। দাঁড়া, আমি কোথায় গেল রে আমার পেজটা? এই তো, এদিকে আয় ভাই, এদিকে আয়। আমি এই জিনিসটাকে বডির মধ্যে লিখবো না, আমি বডির মধ্যে ধর, বডির মধ্যে কি লেখা যায় বল? স্বামীজি লিখলাম, জাস্ট স্বামীজি লিখলাম, ঠিক আছে? হয়ে গেল বডি শেষ। এবার আমরা এখানে হেডিং দেবো, কি দেবো বল? হেডিং 1। আমরা যতগুলো হেডিং ইউজ করছি সেই অনুযায়ী, আমি যদি একটা হেডিং ইউজ করি একবার, আমার যতগুলো লাগবে হেডিং আমরা ততগুলো ইউজ করতে পারি। H1, এই যে যেটা লেখা আছে এটাকে বলা হচ্ছে বিগেস্ট হেডিং, মানে তোমার পেজের সবথেকে বড় যে হেডিংটা থাকবে বা বড় যে হাইলাইটেড যে
তোমার কন্টেন্টটা থাকবে সেটাকে আমরা H1 দিয়ে দিই, তাহলে H1 কি বিগেস্ট আর H6 কি হচ্ছে তোমার স্মলেস্ট, এটা মাথায় রেখো কিন্তু, ঠিক আছে? H1 হচ্ছে বিগেস্ট আর H6 হচ্ছে স্মলেস্ট। এইগুলো কিন্তু ইন্টারভিউতে জিজ্ঞাসা করে, এগুলো কিন্তু ভাইভাতেও জিজ্ঞাসা করে, অথবা তোমাদের এমসিকিউতে আসে। তাহলে H1 ট্যাগ মানে হচ্ছে সেটা বিগেস্ট ট্যাগ, আর H6 ট্যাগ হচ্ছে সবথেকে স্মলেস্ট ট্যাগ। মানে তুমি অনেক রকম পেজে ট্যাগ ইউজ করতে পারো, সেই ট্যাগের মধ্যে সবথেকে স্মলেস্ট হচ্ছে H6 আর H1 হচ্ছে সবথেকে লার্জেস্ট ট্যাগ। তাহলে আমি এখানে যদি লিখি যে বায়োগ্রাফি, আমি যদি এখানে বায়োগ্রাফি লিখি, দেখো এটা সবথেকে বড় আকারে আসছে কি আসছে না? আমি যদি এখন স্বামী বিবেকানন্দের একটা বায়োগ্রাফি লিখি, সবথেকে বড় ট্যাগ ইয়েস অর নো, হ্যাঁ কি না? ইয়েস অর নো? এবার আমি যদি এখানে H6 টা ইউজ করতাম, দেখো সবথেকে ছোট ট্যাগ পাবে, দেখবে আমি সেম জিনিসটাই আবার লিখবো বায়োগ্রাফি। পার্থক্যটা বুঝতে পারছো? দুটো প্যারামিটারের মধ্যে পার্থক্য বুঝতে পারছো? বায়োগ্রাফিটা কত বড় করে পেজে রিপ্রেজেন্ট হচ্ছে আর ওইটা কত ছোট করে রিপ্রেজেন্ট হচ্ছে, ইয়েস অর নো, হ্যাঁ কি না? ধরো আমি তোমাদের জন্য একটা কম্পিউটার এই যে আইটি সিস্টেমের একটা নোট বানাচ্ছি, সেই নোটে আমি যখন হেডিংটা দেবো সেটা কিন্তু আমি বড় করে দেবো যে আইটি সিস্টেমের সাজেশন, আর একেবারে আমি যদি পেজের নিচে আসি সেখানে আমি লিখে দিলাম আমার নাম বা আমার কন্ট্যাক্ট নাম্বার, সেই তাহলে এই কন্ট্যাক্ট নাম্বারটা একদম ছোট্ট করে পেজের কোনো কোণায় যদি আমি দিতে চাই, তার জন্য আমি কোন হেডিংটা ইউজ করব? কোনটা দেখতে ভালো লাগবে পেজের কোণায়, এই বড় বড় লেখাটা না ছোটটা? 6টা। তাহলে আমরা সেই ক্ষেত্রে কিন্তু হেডিংটা ইউজ করব H6, আর আমরা যদি পেজের একেবারে ফ্রন্টে বড় করে যখন কিছু লিখি তার জন্য আমরা H1 ইউজ করা। তো এই হলো বায়োগ্রাফির মধ্যে পার্থক্য, বোঝা গেছে? হ্যাঁ কি না? বলো। হ্যাঁ স্যার। এবার ধরো লেটস সে আমি বলছি, এবার আমরা একটা প্যারাগ্রাফ বললে আমি একটা প্যারাগ্রাফের একটা তোমার ইউজ করছি, কি বলে ওটা, মানে ট্যাগ ইউজ করছি। এবার এই প্যারাগ্রাফের মধ্যে আমি ধরো এই বড় একটা সেন্টেন্স লিখেছি, কিন্তু তুমি চাও না এই সেন্টেন্সটা একই লাইনে লেখা হোক, তাহলে তুমি এখানে কি করবে? তুমি এই সেন্টেন্সটার আগে কি করবে? তুমি সিম্পলি এখানে যাবে, গিয়ে তুমি এটাকে এখানে কি করবে, ব্রেক বলে তুমি কিন্তু এটা ইউজ করবে। দেখো তোমরা যখনই দেখতে পাচ্ছ একটা জিনিস কি তোমরা লক্ষ্য করেছো যে আমার পেজটা কিন্তু ব্রেক হয়েছে কি হয়নি? আমার সরি পেজ নয়, লাইনটা ব্রেক হয়েছে কি হয়নি বলো? সরি, লাইনটা আমার ব্রেক হয়েছে কি হয়নি বলো? হয়েছে লাইনটা ব্রেক? তুমি আমাকে বলো লাইনটা কি ব্রেক হয়েছে? তাহলে লাইন ব্রেক করার জন্য তোমরা কিন্তু ব্রেক ট্যাগটা ইউজ করতে পারো, ঠিক আছে? এবার যদি তুমি এই জিনিসটাকে যদি এখন চাও, স্যার ব্রেক ট্যাগ একবার লিখলেই তো হবে, হ্যাঁ একবার তারপরে দুবার কেন দিচ্ছেন? সরি, দুবার তো লিখতে হবে, একবার ওপেন করতে হবে, ট্যাগ একবারই হয়। একবার ওটা দুবার বসে গেছে। এবার আমি যদি চাই যে এটাকে আমি ইটালিক ল্যাঙ্গুয়েজে লিখি, তো দাদা ক্লোজ করতে হয় না বিআর ট্যাগ কে? ক্লোজ করার দরকার নেই, ঠিক আছে? এখানে এবার দেখ আমি যদি এবার যেটা করছি সেটা কি, সেটা হচ্ছে আমি যে এই যে লাইনটা লিখবো সেটা ইটালিক ফরম্যাটে লিখবো। দেখ আমার এটা ইটালিক ফরম্যাটে তৈরি হয়েছে কি হয়নি বল? হ্যাঁ। এবার যদি আমি চাই যে সো টেক কেয়ার অ্যাবাউট হোয়াট ইউ থিংক, এই লাইনটাকে আমি আন্ডারলাইন করব, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন আমার কাছে। তাহলে আমি কি করব? আমরা ট্যাগ ইউজ করব, ইউ মিন্স আন্ডারলাইন। দেখো দাঁড়াও, আমি এইটাকে যখনই কপি করে কাট করে নিচ্ছি, এবার আন্ডারলাইনের মধ্যে ফেলছি, দেখছো দেখতে পাচ্ছ তোমার লাইনটা চলে এসেছে? ইয়েস অর নো? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তাহলে আমরা এইভাবে পেজে কিন্তু প্রচুর চেঞ্জেস করতে পারি। আজকের এই বেসিক আইডিয়াটা তোমাদেরকে জাস্ট দেওয়া হলো, আমরা পরে এরকম কাজ করব, পারলে তোমাদেরকে একটা প্রজেক্টও আমরা ডেভেলপ করে দেখাবো। তোমাদের একটা প্রজেক্ট থাকেই যে তোমাদের বলে যে স্টুডেন্ট ফর্ম ক্রিয়েট করো, সেখানে তোমাদের বিভিন্ন ধরনের ইনসার্ট করতে হয়, তোমাদের কি বলে লিংক দিতে হয়, ফটো, সেখানে তোমাদের ফটো, বিভিন্ন ধরনের রেডিও সিগনেচার শিখবে। তো সমস্ত জিনিসই আমরা ধীরে ধীরে পরে ক্লাসে ডিসকাস করব। তো আগের ফাউন্ডেশন ক্লাসে আমরা জানলাম যে HTML এ কাজ করে কি করে, তার সেই যে ওয়েব যে কন্টেন্ট গুলো আছে সেগুলো ওয়েবে দেখায় কি করে, তার জন্য কোন সার্ভার ইউজ হয়, কোন পোর্ট ইউজ হয়, সেগুলো আমরা ডিটেইলে বললাম। নেক্সট দিনের ক্লাসে আমরা আরো এরকম বিভিন্ন ধরনের ট্যাগ এবং বিভিন্ন ধরনের এক্সাম্পল দিয়ে তোমাদেরকে এক্সপ্লেন করব। আশা করছি তোমাদের সবার ক্লিয়ার হয়েছে। বলো, সবার ক্লিয়ার হয়েছে? বলছিলাম ফোনের ওই যে নোটপ্যাডটা বললেন না, নোটপ্যাডটা ওটা যদি আরেকবার একটু বলে দেন ভালো হয়, মানে ফোনে কি করে করবো ওটা যদি বলেন। ফোনে করবি কি, ফোনে তোমরা ফোনে
করার জন্য ফোনে দেখো or mobile phone HTML apps তোমাদের মোবাইল ফোন যাদের মোবাইল আছে তারা মোবাইল ফোনে এইখানে যে কটা দেখতে পাচ্ছ যে কোনো একটা তোমরা নামাতে পারো। আমি এখান থেকে ক্লিক করে দেখাচ্ছি মোবাইল HTML এডিটর বলে, এই যে মোবাইল HTML এডিটর এইটা নামিয়ে নেবে সবাই যাদের মোবাইলে, বিশেষ করে তুই, ঠিক আছে? কোথায় গেলি রে? হ্যাঁ স্যার। নামিয়ে নিবি, এইটা নামিয়ে নিয়ে এর মধ্যে কোডটা লিখে এখানে দেখবি, এইখানেই দেখবি আছে, এখানে রান বাটন আছে, এটা ক্লিক করলেই তোর ওয়েব ব্রাউজারে তোর পেজ দেখিয়ে দেবে, বুঝলি? এটা তুই প্র্যাকটিস করতে পারিস, ঠিক আছে? কি নাম স্যার, কি নাম স্যার অ্যাপটা? স্ক্রিপ্ট এডিট বলে। Script Edit। এইটা তোরা নামিয়ে নিবি, ঠিক আছে? এটা নামিয়ে নিবি, এটাই সবথেকে বেস্ট, আমি রেকমেন্ড করব সবথেকে বেস্ট এটা। এছাড়াও অনেক কিছু আছে, এনকি আছে, ঠিক আছে, ইউজার এন্ড, এটা লিনাক্সের জন্য, ঠিক আছে? এই বহু আছে, এরকম প্রচুর কিছু পাবি, বাট আমার মনে হয় এটাতে প্র্যাকটিস করলে তোরা সেই কম্পিউটারের ফিলিংসটা তোরা মোবাইলে পাবি। ওকে, ক্লিয়ার হয়েছে? তো বলছিলাম এখান থেকে থিওরি পার্ট কি কিছু আছে না, এটি প্র্যাকটিক্যালি? এই যে ট্যাগ গুলোর কথা বলছি, জয়েন্ট এই ট্যাগ গুলো ডাইরেক্টলি জিজ্ঞাসা করে যে বিআর ট্যাগের কাজ কি, h1 ট্যাগ কোথায় ইউজ করা হয়, h6 ট্যাগের কাজ কি, ঠিক আছে? তারপর তোকে জিজ্ঞাসা করা হয় যে হেডের আন্ডারে কি কি কন্টেন্ট থাকে, তখন তোকে লিখতে হবে হেড কন্টেন্ট মেটাডেটা, যেগুলো কিনা ওয়েব ব্রাউজারে সার্ভ করা হয় না, ঠিক আছে? যার মধ্যে লোকাল হোস্ট আইপি অ্যাড্রেস, এগুলো ইনফরমেশন গুলো থাকে, বুঝতে পেরেছিস? এই ধরনের কোশ্চেন করতে পারে। এবং নরমালি তো তোকে লিখতে দেবে HTML ফাইল কাকে বলে, ঠিক আছে? HTML ফাইল কাকে বলে বলবে, বা বাকি যা যা আছে সেগুলো বলবে। তো আমরা এই পরের দিন এগুলো দেখবো, এক্সাম্পল গুলো, হাউ টু ভিউ HTML সোর্স, এগুলো তো আজকে দেখলাম, এবং HTML ট্যাগ, এগুলো নিয়ে আরো ডিটেইলে পরের দিন আমরা যাবো, এবং এই পিপিটিটাও দেবো আমার 2-3টে ক্লাস হয়ে যাওয়ার পরে, মানে 2-3টে ক্লাস মানে আর দুটো ক্লাসের পরে, ঠিক আছে? তো এই দুটো ক্লাসের মধ্যে আমরা আরো রকমের তোমার ট্যাগস নিয়ে আলোচনা করে নিই, কিছু বাটন, কিছু আরো সিএসএস এর জন্য যা যা লাগে ওগুলো নিয়ে আলোচনা করে নিই, দেন আমি এই নোটসটা দিয়ে দেবো। তো আজকের এই বেসিক ফান্ডামেন্টাল কনসেপ্টটা আশা করি সবার ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, HTML এর স্যার আজকে পিডিএফটা দেবেন না? আজকে কোনো পিডিএফ তো পড়াইনি ভাই, আজকে ভিডিওটা দেখলেই তুই বুঝে যাবি কোন ট্যাগ কি কাজে ব্যবহার করা হয়। নোটস তো তোকে পরীক্ষার আগে তোকে দিয়ে দেবো। তোদের যেটা কাজ হবে বাড়িতে, নিজের একটা ছোট্ট ওয়েব পেজ HTML এ একটা সিঙ্গেল লাইনও যদি লিখতে পারিস, লিখে আমাকে সেটা দেখাবি সবাই মাস্ট। যে মোবাইলে করছে সে মোবাইলে করার পরে সেটা স্ক্রিনশট নেবে, নিয়ে আমাকে পাঠাবে গ্রুপে, আর যে ল্যাপটপে করছে বা কম্পিউটারে করছে সে মোবাইল থেকে ছবিটা তুলবে যে আমি করেছি দাদা, এটা করে আমাকে দেখাবে। স্যার হেডিং এ কি, হেডিংটা কেমন করে লিখবো? H1 না শুধু 1? H1 হেডিং দিলে H1, ঠিক আছে? যেমন আমি দিয়েছি, দেখে নাও, H1 দিয়ে আমরা হেডিং দিচ্ছি, ঠিক আছে? আর বডির আন্ডারে যা লিখবি সেটাই আসবে। তাহলে তোর এখানে স্টাইল তোকে বুঝতে হবে যে বডির পরে H1 ট্যাগ ইউজ করব। আমি সামিটিটা এখানে মাঝখানে লেখাটা একটা বেকার দেখায় না? তুমি তোমার ওয়েব পেজটাকে যত সুন্দর করে বানাতে পারবে, একটা ছোট্ট টাস্ক তোমরা সবাই তোমাদের পছন্দ মতো একটা ছোট্ট 2-3 লাইনের কিছু প্যারাগ্রাফ লিখে নিজের সম্বন্ধে লিখে একটা ওয়েব পেজে সেটা রিপ্রেজেন্ট করে আমাকে দেখাও, এটা তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? ক্লিয়ার? কারণ এটা কোডিং বলতে মানে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট। তুমি যদি এখানে কিছু হাতে হ্যান্ডস অন না করো, থিওরি পড়ে জীবনে তোমাদের কোনো কাজে লাগবে না। তুমি যদি নিজে এটা বানাতে শেখো, তাহলেই তুমি একমাত্র লাইফে বেনিফিট পেতে পারবে। তা সবাই বাড়িতে গিয়ে যার মোবাইল আছে সে মোবাইলে করার জন্য বলে দিলাম অ্যাপস, ঠিক আছে? আর যার ল্যাপটপ কম্পিউটার আছে সে ল্যাপটপ কম্পিউটার থেকে অ্যাটলিস্ট নোটপ্যাডে হোক বা ভিএস করে হোক, যে কোনো একটাতে করে আমাকে কিন্তু দেখাবে সবাই, ঠিক আছে? গ্রুপে দেবে ছবি তুলে সবাই, এর থেকে আমি দেখতে। স্যার বলছি আজকের ভিডিওটা গ্রুপে দেবেন তো? একটা কথা বলে দিই, মাস্ট যে সবাই যেটা করছো সেখানে অবশ্যই হেডিং নয়, মানে তুমি ওখানে প্যারাগ্রাফে অবশ্যই তুমি তোমার নাম, তোমার কলেজের নাম এবং রোল নাম্বারটা উল্লেখ করবে, তাহলে আমি বুঝতে পারবো যে কারা কারা করেছে হোমওয়ার্কটা, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? তাই এটাই কিন্তু টাস্ক। হ্যাঁ, আর স্বস্তিক বল, কি বলছিস? পড়ানো হবে বাকি? বলছি আজকের ভিডিওটা গ্রুপে দিয়ে দেবেন তো? হ্যাঁ, দিয়ে দেবো। ভিডিও আজকে রাত্রি 12টার ঠিক আগে আছে আপলোড হয়ে যাবে গ্রুপে, ঠিক আছে? তো তোমরা ঠিক আছে সবাই করো। হ্যাঁ চলো, টাটা।